আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অয়ন্তিকা, আমি কৃত্তিক। পর্ব 1। আজ সকাল থেকে বিদ্যুতের বাড়িতে হৈ হৈ কাণ্ড। অবশ্য হবে নাই বা কেন, এই বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। বাড়ির কর্ত্রী সুপ্রিয়া আইচের 2 ছেলে, বড় ছেলে নির্মল আর ছোট ছেলে বিদ্যুৎ। সুপ্রিয়ার স্বামী যতীন্দ্র একটা কোম্পানিতে ম্যানেজারের পদে চাকরি করত। সচ্ছল মধ্যবিত্ত পরিবার ছিল ওদের। কিন্তু এক অভিশপ্ত রাত্রে অফিস থেকে বাড়ি ফেরার সময় মোটরবাইকের সঙ্গে লরি দুর্ঘটনায় যতীন্দ্র মারা যায়। বেসরকারি কোম্পানি নামমাত্র সাহায্য করেছে, তাতে ওদের 3 জনের সংসার চলে না। তখন থেকেই সুপ্রিয়া অনেক কাজ খুঁজেছে, কিন্তু কোথাও কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত বাড়ি পরিচারিকার কাজ করে সংসার চালিয়েছে। যতীন্দ্র যখন মারা যায় তখন নির্মলের বয়স মাত্র 15 বছর, আর বিদ্যুৎ তখন সবে 3 বছরের শিশু। নির্মল মায়ের কষ্ট বুঝতে পেরে খুব বেশি দূর আর পড়াশোনা করেনি। ক্লাস 11 থেকেই ফুলের ব্যবসা শুরু করেছে। তারপর উচ্চ মাধ্যমিক শেষে ফুলের সঙ্গে পুজোর সামগ্রী বিক্রি করাও শুরু করে। তবে এই সব করতে করতে আর কলেজে পড়া হয়নি নির্মলের। বিদ্যুৎ যখন একটু বড় হয় তখন ওর মা এবং দাদার পাশে দাঁড়াতে চায়, কিন্তু নির্মল সেটা একেবারেই হতে দেয়নি। পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও পরিস্থিতির কারণে ও যেটা পারেনি সেটা বিদ্যুতের মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে। বিদ্যুৎও ওর মা এবং দাদার বিশ্বাসের অমর্যাদা হতে দেয়নি। পড়াশোনা খেলাধুলোয় তুখোর বিদ্যুৎ কঠোর অধ্যাবসায়ে প্রথমবারের চেষ্টায় পুলিশে চাকরি পেয়ে যায়। সেখান থেকে ওর বদলি হয় ইন্টেলিজেন্স ব্যুরোতে। সেখানে প্রথমে লাদাখ, তারপর নাগাল্যান্ড, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, দিল্লিতে বহু বছর পর পোস্টিংয়ের পরে অবশেষে মাত্র 6 মাস হলো ওর কলকাতায় ট্রান্সফার হয়েছে। নির্মলের বিয়ে হয়েছে অনেক বছর আগেই। ওর স্ত্রী যুথিকা স্বামী মেয়ে শাশুড়ির সঙ্গে চুটিয়ে সংসার করে, আর দেওরকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। তবে একটু পরনিন্দা পরচর্চা করতে না পারলে ঠিক ভালো লাগে না ওর। নির্মল বারণ করে, তবে স্বামীর কথায় ও কোনো গুরুত্বই দেয় না। বিদ্যুতের বয়স এখন 32 বছর। ওর সঙ্গে নূপুরের সম্পর্ক প্রায় 12 বছরের। যখন ও কলেজে পড়তো তখন থেকেই ওদের সম্পর্ক গড়ে ওঠে। চাকরি সূত্রে বিদ্যুৎ বাইরে বাইরে থাকতো। তাছাড়া নূপুরও চাইতো নিজের পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করতে। এখন যখন দুজনেই নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট এবং নির্মল, সুপ্রিয়া, যুথিকা, নূপুরের পরিবার সকলেই অনেক দিন ধরে বিয়ের কথা বলছে, তখন ওরাও বিয়েতে সম্মতি দেয়। আগামীকাল বিদ্যুৎ এবং নূপুরের বিয়ে, সেই জন্যই বাড়িতে এখন অনুষ্ঠান হচ্ছে। বিদ্যুতের 2 জন ঘনিষ্ঠ বন্ধু আছে, ঋতব্রত এবং আয়না। সেই স্কুল জীবন থেকেই ওদের বন্ধুত্ব। ঋতব্রত ব্যবসায়ী, ওর নেটওয়ার্কের ব্যবসা আছে, আর সঙ্গে প্রযুক্তির বিষয়ে আছে অসাধারণ জ্ঞান। অন্যদিকে আয়নার একটা জিম সেন্টার আছে, ও নিজেই সেখানকার ইনস্ট্রাক্টর। এত বছর একসঙ্গে না থাকলেও ওদের মাঝে কখনোই দূরত্ব তৈরি হয়নি, বরং যখনই ওরা সুযোগ পেয়েছে একসঙ্গে গল্প করেছে, আড্ডা দিয়েছে, ঘুরে বেরিয়েছে। আর এখন বিদ্যুতের পোস্টিং কলকাতায় হওয়ায় ওদের আড্ডা দেওয়ার পরিমাণ আরও বেড়ে গেছে। আয়না যেমন সুন্দরী তেমনই সাহসী, তবে ভীষণ মারকুটে হওয়ায় ওকে সকলে একটু ভয়ই পায়। ঋতব্রত ওকে ছোট থেকে ভীষণই পছন্দ করে আর ভাবে যে আয়নাকে নিজের ভালোবাসার কথা জানাবে, কিন্তু যখনই বলার চেষ্টা করে তখনই ওর গলা শুকিয়ে যায়, আর মনের কথা বলা হয়ে ওঠে না। বিদ্যুতের বিয়ের জন্য ওরা সকলে মজা করছে। ওর পিছনে লাগায় বিদ্যুৎ লজ্জা পাচ্ছে, তবে খুব ভালোও লাগছে ওর। এমন সময় ওর মোবাইল বেজে ওঠে। ওর যা কাজ তাতেও কখনোই মোবাইলের সুইচ অফ করতে পারে না। বিদ্যুৎ এখন হাসি খুশি ছিল, মজা করছিল। হঠাৎ করে ওর ব্যবহারে পরিবর্তন দেখে ওর অন্তরঙ্গ বন্ধু ঋতব্রতর বুঝতে কোনো অসুবিধা হয় না। ব্যাপারটা আন্দাজ করতে পেরেই ও প্রশ্ন করে ওঠে, এই বিদ্যুৎ, কি হয়েছে রে?
তোকে এরকম লাগছে কেন? একটা এমার্জেন্সি কেস এসেছে, আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। ঋতব্রত ফিসফিস করে ওঠে। পাগল তুই? এখন যাবি? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কাল তোর বিয়ে, আর এখন তুই একটা মিশনে যাবি? ঋতব্রতর কথা শুনে বিদ্যুৎ হেসে ফেলে। আমার কি তোমার মতো ব্যবসা বন্ধু যে বাড়িতে আমি নিজেই ইচ্ছে মতো থাকবো, নিজের ইচ্ছে মতো কাজ করব? তোরা ম্যানেজ কর, আমি আসছি। কিন্তু কাকিমা, বৌদি, দাদা, ওদের কি বলবো? ওরা শুনলে হেব্বি রাগারাগি করবে। তোর দ্বারা হবে না। আয়না, শোন তো এখানে। আয়না দূরে অন্যদের সঙ্গে মেহেন্দি করছিল, অন্যদের সঙ্গে হাসাহাসিও করছিল। বিদ্যুৎ ওকে ডাকলেও ও প্রথমটা আসতে চায় না। আয়না একটু বিরক্তই হলো। আরে আমি এখন মেহেন্দি করছি তো, তুই যা বলার ওখান থেকে বল না। আয়নাকে মেয়ে হিসেবে আলাদা করে কোনো গুরুত্ব বিদ্যুৎ দেয় না। ঋতব্রতকে যেভাবে দেখে আয়নাকেও সেইভাবেই দেখে। আরে রাখ তো তোর মেহেন্দি। তুই মেহেন্দি করে কি করবি শুনি? গুন্ডারা মেহেন্দি করে না। না বকে তুই এখানে আয়। বিরক্ত হলেও আয়না বন্ধুর ডাক অস্বীকার করতে পারে না। ও মেহেন্দি ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর ওর কাছে আসে। দূর সালা, ভালো লাগে না না? অর্ধেক মেহেন্দি করে চলে এসেছি তোর জন্য, আবার কখন আমার হাতে বৌদি মেহেন্দি করে দেবে? লাইন দেখেছিস? আরে কি হয়েছে কি, একটু শান্ত হয়ে দাঁড়া না। সারাক্ষণ জিম করা আয়নার হাতে মেহেন্দি দেখে খুব ভালো লাগে ঋতব্রতর। বাহ, কি ভালো লাগছে রে তোর হাতে মেহেন্দিটা। দারুণ দেখতে লাগছে, কি সুন্দর লাগছে। সবসময় এরকম সেজে গুজে থাকবি তা নয়। তুই থাম তো, ভিতু খরগোশ একটা, বেশি ভাট বকিস না। আয়না মাঝে মাঝে ঋতুব্রতকে ভীতু খরগোশ বলে, তাতে ও আরও ভয়ে চুপসে যায়। বিদ্যুৎ, কি বলবি তাড়াতাড়ি বল না ভাই, আমার কাজ আছে তো। আশেপাশের কেউ ওদের কথা শুনছে না, তবুও বিদ্যুৎ ফিসফিস করে। ওর কাজের কথা একমাত্র ওর দাদা, মা, নূপুর আর ওর এই দুই বন্ধু জানে। ওর বৌদি যেহেতু কোনো কথা লুকোতে পারেন না, তাই বৌদির কাছেও ও বলেনি কিছুই। আমাকে না এক্ষুনি একটা মিশনে যেতে হবে, এমার্জেন্সি কেস আছে। যদি কেউ আমার খোঁজ করে তাহলে তোরা দুজন একটু সামলে নিস। আরে পাগল তুই! আরে তোর কালকে বিয়ে, অনুষ্ঠান হচ্ছে তার। ওরা ওরা তোর খোঁজ তো করবেই, আর তুই এখন মিশনে যাবি? আরে বাবা, ইম্পর্টেন্ট মিশন বলছি না, হাইকোর্টের থেকে কল এসেছে, আমাকে যেতেই হবে। আর বিয়ে কালকে, আজকে তো নয়। তোরা দুজনে একটু সামলে নে প্লিজ, আমি আসছি। আরে ভাই, তোকে দেখতে না পেলে বৌদি এক্ষুনি চেঁচামেচি শুরু করলো বলে। আরে তোরা সামলে নে ভাই, সামলে নে। বিদ্যুতের কাছে সবসময় বন্দুক থাকে। ও নিজের ঘরে গিয়ে বন্দুকটা সাবধানে জুতোর মধ্যে লুকিয়ে নিয়ে আয়নার বাইক নিয়েই সকলের অজ্ঞাতে বেরিয়ে পড়ে। স্টপ, আই সে স্টপ দেয়ার। হাইওয়ের কাছে ভাঙাচোরা বন্ধ হয়ে যাওয়া একটা জুট মিলে দুজন ড্রাগস এবং নারী পাচারকারী দৌড়াচ্ছে। ওদের সঙ্গে একটা বছর 13 মেয়েও রয়েছে। মেয়েটাকে ঢাল বানিয়েই ওরা দুজন পালানোর চেষ্টা করছে। এমন ভয়ঙ্কর রুদ্ধশ্বাস মিশনে আসার অভিজ্ঞতা বিদ্যুতের কাছে নতুন কিছু নয়। ও এমন মিশন আর এনকাউন্টার করার জন্যই ওদের বিভাগে পরিচিত। কিন্তু ওর সঙ্গে যাদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগের এমন মিশনে আসার অভিজ্ঞতা নেই। একজনের পায়ে গুলিও লেগেছে। যে দুজন পালাচ্ছে তাদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা। দুজনেই নিজেদের মুখ আড়াল করছে। তার মধ্যে মহিলাটি আবার নিজের মুখ লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দুজনেই গুলি ছুঁড়ছে। পুরুষটির হাত তুলনামূলক অনেক দক্ষ। একজন পুলিশকর্মী পিছন থেকে ওই পুরুষটিকে গুলি করলে সে ওখানেই লুটিয়ে পড়ে। মহিলাটি পালাতে পারবে না বুঝতে পেরেই বাচ্চা মেয়েটিকে আঘাত করে ভয় দেখিয়ে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। এনকাউন্টার করার বিষয়ে সুখ্যাতি বা কুখ্যাতি থাকলেও বিদ্যুৎ চেষ্টা করে অপরাধীদের জীবন্ত ধরতে। কিন্তু বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য আর অন্য কোনো পথ না থাকায় ও মহিলাটিকে গুলি করে, আর মহিলাটিও সঙ্গে সঙ্গেই মারা যায়। সালা, কি দৌড় করিয়ে মারল রে। শারণ নামের যে পুলিশকর্মী পুরুষটিকে গুলি করেছে সে রীতিমতো হাঁপাতে থাকে। চ্যাটার্জির পায়ে গুলি লেগেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করো। উফ, এত দৌড়াদৌড়ির কোনো মানে হয়? পুরো কুত্তার মতো দৌড় করিয়েছে। হ্যাঁ সারণদা, যা বলেছেন, তবে বিদ্যুৎ স্যার থাকলে আর ভয় কি?
একা হাতে সবটা সামলেছে, মানতেই হবে। কিন্তু পুরো সিংহ সিংহ। দেখি তো এই গুণধররা কে ছিল, মুখগুলো একবার দেখি। কে মরেছে বা তাদের কেমন দেখতে এসব জানার কোনো আগ্রহ বিদ্যুতের নেই। ওকে রিপোর্ট করতে হবে, আর সেই জন্যই ও হেডকোয়ার্টারে ফোন করছিল। ফরেনসিক দল এখানে আসবে, তদন্ত হবে। ওদিকে ওকে তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, কারণ ওর নিজের বিয়ে আছে যে। বেশি দেরি করলে বৌদির প্রশ্নের মুখে পড়তে হবে। একজন কনস্টেবল পুরুষ এবং মহিলাটির মুখের ওপর থেকে কাপড় সরালে বিদ্যুৎ দেখতে পায় মহিলাটি আর কেউ নয়, ওর বাগদত্তা নূপুর। ওর সামনেই ওর বাগদত্তা নূপুরের মৃতদেহ পড়ে আছে। বিদ্যুৎ অজান্তেই ওর প্রেমিকা নূপুরকে নিজের হাতে এনকাউন্টারে মেরে ফেলেছে। ঠিক দেখছে কিনা বিদ্যুৎ নিজেই বুঝতে পারে না। ও ব্যাকুল হয়ে ছুটে যায় ওই মৃতদেহটার কাছে। মৃতদেহটা ওর প্রেমিকা নূপুরের নয় ভেবেই ও ভালো করে মুখের উপর থেকে কাপড়টা সরায়। কিন্তু ওর সমস্ত আশা নিরাশায় পরিণত হয় যখন বোঝে যে ওর সামনে থাকা মৃতদেহটা সত্যি সত্যি নূপুরের। এক মুহূর্তের জন্য বিদ্যুতের মনে হয় ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছে। ধপ করে মাটিতে বসে পড়ে ও। যে মানুষটা এতক্ষণ ইস্পাত কঠিন মানসিকতায় কার্যত একাই এই মিশনটাকে সফল করেছে, সেই মানুষটিকে এইভাবে দেখে উপস্থিত পুলিশকর্মীরা হতবাক হয়ে যায়। স্যার, স্যার কি হয়েছে আপনার স্যার? প্রত্যুত্তরে একটা কথাও বলতে পারে না বিদ্যুৎ। ওর চোখের সামনে সব কিছু স্তব্ধ হয়ে গেছে। ও আর কিছু আলাদা করে ভাবতেই পারছে না, শুধু একভাবে ওখানেই বসে আছে। নির্দিষ্ট সময়ে ফরেনসিক ডিপার্টমেন্টের লোক আসে। পুলিশ বাহিনীর অপরাধ দমন বিভাগের বিশেষজ্ঞরা এসে জায়গাটাকে ঘিরে নেয়। ওরা বিদ্যুৎকে অনেক রকম প্রশ্ন করছে, কিন্তু বিদ্যুৎ এতটাই স্তব্ধ হয়ে আছে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। ফরেনসিক বিশেষজ্ঞ হরিনারায়ণ মুকুটি বিদ্যুৎকে চেনে। বিদ্যুৎ যখন নাগাল্যান্ডে পোস্টিং ছিল তখন হরিনারায়ণও সেখানেই পোস্টিং ছিল। এই ছেলেটির সঙ্গে অনেকবার একসঙ্গে কাজ করার সুবাদে বহুবার বিদ্যুতের কঠিন স্নায়ুর পরিচয় তিনি পেয়েছেন। সেই বিদ্যুৎকেই এইভাবে দেখে বছর 50-এর হরিনারায়ণও হতবাক হয়ে যায়। বিদ্যুৎ, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? বিদ্যুৎ, শুনতে পাচ্ছ আমার কথা? বিদ্যুৎ! চিন্তিত হরিনারায়ণ বিদ্যুৎকে বারবার নাড়াতে থাকে। কি হলো? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? বিদ্যুৎ! নূপুরের সঙ্গে আমার কালকেই বিয়ে হওয়ার কথা ছিল। ও আমার ফিয়ান্সে। ও এখানে কেন? ও এখানে কি করছিল? এমন অপরাধের জায়গায় ও কেমন করে এলো? বিদ্যুৎ! কে আছে সব কিছুর পিছনে? আসল সত্যি কি? অফিসার, অফিসার! যে কয়েকজন পুলিশকর্মী এখানে প্রথম থেকেই উপস্থিত আছেন তাদের মধ্যে শারণ উচ্চপদস্থ পুলিশ অফিসার। বর্তমানে সে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি পদে কর্মরত। শারণ নিজে এগিয়ে আসে ওদের কাছে। অফিসার, বিদ্যুতের শরীর আর মনের অবস্থা ঠিক না। আপনি ওকে প্লিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু এখন তো রিপোর্টিংয়ের সময়। উনি মিশনটা লিড করেছেন। তাছাড়া আপনাদের সঙ্গে কমিউনিকেশন সে আমি আমার টিমকে নিয়ে দেখে নিচ্ছি। আপনারা তো আছেন, আর যেটুকু বাকি থাকবে আমি ওর সঙ্গে পরে কথা বলে নেব। কিন্তু ওর এখন যেরকম অবস্থা তাতে ওকে এখানে রাখলে হবে না। ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিন্তু ওনার বাড়ির নামটা বলার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের মোবাইলটা বেজে ওঠে। কিন্তু বিদ্যুৎ কল রিসিভ করতে না পারলে হরিনারায়ণ কলটা রিসিভ করে। হ্যালো। বিদ্যুতের মোবাইলে অন্যজনের কণ্ঠস্বর শুনে ফোনের ওপারে থাকা নির্মল অবাক হয়ে যায়। হ্যালো, কে বলছেন? আমি হরিনারায়ণ মুখুটি। আপনি বিদ্যুতের দাদা বলছেন তো? না, মানে ওর মোবাইলে আপনার নাম দাদা বলে সেভ করা আছে। এই হরিনারায়ণের কণ্ঠস্বরের মধ্যে এমন কিছু আছে যেটা শুনে নির্মল বেশ ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমি আমি ওর দাদা বলছি। কিন্তু আপনি এভাবে বলছেন কেন? ভাই কোথায়? কি হয়েছে ওর? আপনি এখানে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি আপনার এই নাম্বারে লোকেশন সেন্ড করে দিচ্ছি। আপনার এখানে আসা খুব প্রয়োজন। কিন্তু আমি 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 তো কিছু বুঝতেই পারছি না।
ভয় করার কিছু নেই, আমরা সবাই আছি। আর বিদ্যুৎ এখন যদিও মানসিকভাবে একটু সমস্যায় পড়েছে, কিন্তু ওকে আমি জানি ও ভয় পাওয়ার ছেলে নয়। আমি আপনাদের লোকেশন সেন্ড করছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। কলটা কেটে দিয়ে হরিনারায়ণ বিদ্যুতের মোবাইল থেকে ওর দাদার নম্বরে এখানকার লোকেশনটা সেন্ড করে পাঠিয়ে দেয়। ওদিকে অনুষ্ঠান বাড়িতে অনেকে উপস্থিত আছে, কিন্তু বিদ্যুৎকে কোথাও দেখতে না পেয়ে ঋতব্রত এবং আয়নার কাছে সত্যিটা জানতে চায় নির্মল। কিন্তু ওদের থেকে সঠিক উত্তর না পেয়ে নির্মল সরাসরি বিদ্যুতের মোবাইলে ফোন করে। এখন যখন হরিনারায়ণের মুখে এসব শোনে তখন আরও ভয় করতে থাকে ওর। তবে কি বিদ্যুৎ কোনো ঝামেলায় পড়েছে? ওর কি কোনো বিপদ হয়েছে? নির্মলকে উদ্বিগ্ন হতে দেখে কিছু যে একটা গভীর সমস্যা হয়েছে সেটা ঋতব্রত এবং আয়না দুজনেই বুঝতে পারে। ওরা নির্মলকে একা না ছেড়ে ওর সঙ্গেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এই বাড়িতে আজ আনন্দ উৎসবের কথা ছিল, সেখানে বাড়িতে ছেয়ে আছে মৃত্যু স্তব্ধতা। কানাঘুষ হয়ে নানা রকম কথাও শোনা যাচ্ছে। বেশিরভাগ লোকই নূপুরের চরিত্র সম্পর্কে কথা বলছে। এই কথাগুলো শুনে কিছুতেই শান্ত থাকতে পারে না বিদ্যুৎ। ওর মনে একটাই প্রশ্ন বারবার আসছে, ওখানে নূপুর কেন গিয়েছিল? ওর সঙ্গে নূপুরের সম্পর্ক এক যুগের। এটা ঠিক যে অনেক বছরও দূরে ছিল, কিন্তু তাতে ওদের মাঝে দূরত্ব তৈরি হয়নি। আর 6 মাস ও এখানে আছে। বিদ্যুৎ এমন একজন পুলিশ অফিসার যার মাথা ভীষণ তীক্ষ্ণ, পুঙ্খানুপুঙ্খভাবে ভাবনা চিন্তা করার জন্য সুখ্যাতি আছে ওর। ও নিজের কর্মজীবনে যে কটা কেস সামলাচ্ছে সব ওকে কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। আর সেই বুঝতে পারল না যে ওর প্রেমিকা এত বড় অপরাধের সঙ্গে যুক্ত। না, এটা হতে পারে না। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে এর পিছনে, আর এই কারণটাই ওকে খুঁজে বের করতে হবে। নূপুরের মায়ের অনেকটাই বয়স হয়েছে। ও ছোট ভাই একা একা ঠিকমতো হাঁটা চলাও করতে পারে না। নূপুরই ছিল ওদের একমাত্র আশ্রয়স্থল এবং বাড়ির একমাত্র রোজকের সদস্য। সেই মেয়েটারই মৃত্যুর পর ওরা যে ঠিক কী করবে ভেবেও পায় না। বিদ্যুতের অপরিসীম মানসিক যন্ত্রণা হচ্ছে। কিন্তু নূপুরের মা এবং ভাইয়ের পক্ষে এতখানি হাঁটাহাঁটি করা সম্ভব নয় জেনে বিদ্যুৎ নিজেই মর্গের উদ্দেশ্যে রওনা দেয়। ওর সঙ্গে ওর 2 বন্ধু ঋতব্রত এবং আয়নাও আছে। ইউ আর অল লাইং। আমার রোহন কখনোই এরকম নোংরা একটা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে না। আমি অনেক বছর ধরে ওকে চিনি, আমি ওকে ভালোবাসি। ওর মতো ভালো মানুষ হয় না। ও অনাথ বাচ্চাদের জন্য কত পরিশ্রম করত, আর আপনারা কনস্পিরেসি করে ওকে আমার থেকে কেড়ে নিয়েছেন। মর্গ থেকে দেহ ছাড়বে বলে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ অপেক্ষা করছিল। এমন সময় শারনের সঙ্গে একটা মেয়েকে চিৎকার করে কথা বলতে শুনে ও ওই দিকেই এগিয়ে যায়। অফিসার, কি হয়েছে? উনি এখানে এইভাবে অসভ্যের মতো চিৎকার চেঁচামেচি করছেন কেন? এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই? বিদ্যুতের চোখ মুখ লাল হয়ে আছে, গলাটাও অনেকখানি ধরে গিয়েছে। তবুও যতখানি সম্ভব স্বাভাবিকভাবেই কথাটা বলার চেষ্টা করে ও। গতকাল এনকাউন্টারে যে 2 জন মারা গিয়েছে, আই মিন নূপুর আর রোহন, ইনি রোহনের গার্লফ্রেন্ড ছিলেন। নূপুরের মারা যাওয়ার প্রসঙ্গ ওঠায় বিদ্যুৎ চোখটা বন্ধ করে নেয়। ইনি বিখ্যাত ইন্টেরিয়ার ডেকোরেটিং কোম্পানি ক্রিয়েটিভ মাইন্ডের সিইও স্রোতস্বিনী বসু। ওনার ধারণা ওনার বয়ফ্রেন্ডকে কনস্পিরেসি করে মেরে ফেলা হয়েছে। না, কনস্পিরেসি করেই মেরে ফেলা হয়েছে। আর আমার ধারণা নয়, আমি এই ব্যাপারে নিশ্চিত। রোহন অনেকদিন ধরেই বলছিল ওর পিছনে কারা যেন পড়ে আছে। আমি তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি, আর সেই জন্যই আমি ওকে আজ হারিয়ে ফেলেছি। হি ওয়াজ আ সেলফ মেড পারসন। আর বিশ্বাস করুন, এইটাই না অনেকে সহ্য করতে পারেনি। ও কত গরিব বাচ্চাদের সাহায্য করত, যাদের দেখার কেউ ছিল না ও তাদের দেখত।
আমি বিশ্বাস করি না যে ও কোনো অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে। আপনারা সকলে মিথ্যে বলছেন, সকলে মিলে। কি ওই মেয়েটার কথা বলছিলেন? আমি ওই মেয়েটাকে জানি না। হ্যাঁ, ওর স্বভাব কেমন ছিল সেটাও আমি জানি না, কিন্তু আমার রোহন কখনো এসবের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এতক্ষণ মেয়েটা কথা বলে গেল, তবুও বিদ্যুৎ শান্ত হয়ে সবকিছু শুনছিল। কিন্তু নূপুরের প্রসঙ্গে এইভাবে বলায় বিদ্যুতের মাথা গেল গরম হয়ে। ও আগ্রাসীভাবে স্রোতস্বিনীর দিকে এগিয়ে গেল। কি বললেন আপনি? বললাম তো, ওই মেয়েটা কেমন ছিল আমি জানি না। আর এটা তো হতেই পারে যে ও এসব করেছে, কিন্তু আমি আমার রোহনকে জানি, ও কিছুতেই এসব করতে পারে না। আপনি আমার নূপুরের বিষয়ে না জেনে শুনে ওর স্বভাব চরিত্র নিয়ে বলছেন। কি জানেন, কি জানেন ওর বিষয়ে? আমি জানি না, বিশ্বাস করুন। আর তার ব্যাপারে জানবার আমার কোনো ইচ্ছা নেই, আমি জানতে চাই না। কিন্তু শুধু এটা আমি জানি যে যারা আমার রোহনকে কনস্পিরেসি করে মেরেছে, আমি তাদের কাউকে ছাড়বো না। আমি এর শেষ দেখে তবেই ছাড়বো। প্রচণ্ড রাগে বিদ্যুৎ মারমুখী হয়ে যাচ্ছে। ও কিছু বলতে যাচ্ছিল, সে সময় মর্গ থেকে ওর ডাক আসলো। ও ওই দিকে চলে গেল। তবে আবার কিছুটা মনে পড়ে যেতেই ও ফিরে আসে স্রোতস্বিনীর কাছে। আবার দেখা হবে আমাদের। আর হ্যাঁ, বলছিলেন না কনস্পিরেসি কনস্পিরেসি করে আপনার রোহনকে মারা হয়েছে? ওকে এনকাউন্টার করার সময় আমি লিডে ছিলাম। যদি পারেন আমার কিছু করে নেবেন। স্রোতস্বিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বিদ্যুৎ মর্গের দিকে চলে যায়। প্রচণ্ড রাগে উত্তেজনায় স্রোতস্বিনী থরথর করে কাঁপতে থাকে। মর্গ থেকে দেহ বাড়িতে এনে যথাযোগ্য নিয়মানুসারে নূপুরের সৎকার সম্পন্ন হয়। সমস্ত সময় জুড়ে বিদ্যুৎ নূপুরের মা এবং ভাইয়ের সঙ্গে সঙ্গেই থাকে। ওর বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা হতে থাকলেও এই দুইজন অসহায় মানুষের কথা ভেবে ওকে স্থির হয়ে সমস্তটা দেখতে হয়। আয়না, ঋতব্রত, সুপ্রিয়া, নির্মল, যুথিকা এবং ওদের 18 বছরের মেয়ে ঋত্বিকা সকলেই এখানে উপস্থিত আছে। নূপুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকায় অনেকেই সৎকারেও এসেছে। এখানেও নূপুরের চরিত্র সম্পর্কে নানা রকম কাটাছিঁড়া চলছে, আর তাতে যুথিকাও অংশ নিচ্ছে। এই রকম কিছু একটা হয়ে যাবে সেটা তো একেবারেই ভাবেনি। তাই সকলের কথা শুনে ঠিক কী হয়েছে সেটাই বোঝার চেষ্টা করছে। তবে সুপ্রিয়ার বকুনি শুনে ও চুপ হয়ে যাচ্ছে। তারপর আবার সুপ্রিয়া বা নির্মল কাছে না থাকলে আগ্রহ সহকারে আলোচনাগুলোতে অংশও নিচ্ছে। বিদ্যুৎ যে ঘটনাস্থলে ছিল সেটা যুথিকা শুনেছে, তবে বিদ্যুৎ যে এই এনকাউন্টার করেছে সেটা নির্মল, আয়না এবং ঋতব্রত এরা ছাড়া কেউ জানে না। সকলে জানে বিদ্যুৎ একজন সাধারণ পুলিশ অফিসার, কিন্তু ও যে ইন্টেলিজেন্স ব্যুরোতে আছে সেটা সকলের অজানা। তাছাড়া বিদ্যুতের আসল পরিচয় জানলে ছেলেটার অনেক সমস্যা হতে পারে, এবং সেই কারণেই নির্মলও কাউকে জানতে দেয় না। সৎকারের সময় আয়না এবং ঋতব্রত বিদ্যুতের আশেপাশেই থাকে। বিদ্যুৎ নিজেকে যতটা সম্ভব শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু যখন দাহকার্য শেষ হয়ে গিয়ে অস্থিটা মাটিতে পুঁতে দেয়, তখন ওর মতো কঠিন মানসিকতার মানুষের পক্ষেও নিজেকে ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই মুহূর্তে ও আর কাউকে সহ্য করতে পারছে না। একটু একান্তে নিজের সঙ্গে সময় কাটাতে ও একটা নির্জন জায়গায় সরে যায়। বিদ্যুৎকে এইভাবে দূরে সরে যেতে দেখে চিন্তিত ঋতব্রত ওর কাছে যাচ্ছিল, তবে তার আগে আয়না ওকে আটকে দেয়। দাঁড়া ঋত, যাস না, ওকে একটু একা একা থাকতে দে। কিন্তু আয়না, ও যে খুব কষ্ট পাচ্ছে রে। ও নূপুরকে কতটা ভালোবাসতো বলতো। এই সময় যদি আমরা ওর পাশে না দাঁড়াই তাহলে ও নিজেকে সামলাবে কেমন করে? ও যে ওর মনের কথা সকলের কাছে বলতেও পারবে না রে। কিছু কিছু কষ্ট যে শুধু নিজেকে একটু সহ্য করতে হয় রে। তুই হাজার চেষ্টা করলেও সেই যন্ত্রণার ভাগ নিতে পারবি না। তার থেকে বরং ওকে একটু একা থাকতে দে, ওর মধ্যেকার যন্ত্রণাগুলো বের হতে দে। যাই হয়ে যাক না কেন, ও যে নিজের হাতে নূপুরকে মেরেছে, ভাবতে পারছিস ওর কষ্টটা, কতটা কষ্ট পাচ্ছে ছেলেটা। ওর মনে এখন অনেক রকমের প্রশ্ন আসবে,
আছেও হয়তো। আমি জানি ও সেই প্রশ্নগুলোর পিছনে দৌড়বে, ঠিক উত্তর খুঁজেও বের করবেই। কিন্তু ততক্ষণ ওকে একটু একা থাকতে দে রে। যদি একা না থাকে তাহলে যে ওর মনের কথাগুলো কিছুতেই বের করতে পারবে না। আমার কথা শোন, এক কাজ কর, আমরা বরং চল কাকিমার কাছে যাই। আয়নার কথা কখনোই ফেলতে পারে না ঋতব্রত, তাই বিদ্যুতের কাছে যাওয়ার ইচ্ছা হলেও ওকে একটু সময় দিতে ও এখনই বিদ্যুতের কাছে যায় না। গঙ্গার ধারে একটা নির্জন জায়গায় নূপুরের অস্থি পুঁতে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে বেশ কিছুটা দূরে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে। ওর চোখের দৃষ্টি স্থির। সকলের সামনে কাঁদতে না পারলেও এবার ওর চোখটা জলে ভরে উঠেছে। এখন চাইলেও ও কিছুতেই চোখের জল আটকাতে পারছে না। নূপুর, নূপুর, তুমি চলে গেলে? তোমার আর কোথাও কোনো চিহ্নই রইল না। আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, বলো? আমরা স্বপ্ন দেখতাম বিয়ে করব, সুখে সংসার করব। এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে তুমি। পকেট থেকে বিদ্যুৎ একটা হীরের আংটি বের করে। দেখো, এই আংটিটা তোমার জন্য কিনেছিলাম। ভেবেছিলাম বিয়ের সময় তোমাকে এই আংটিটা আমি উপহার দেব, কিন্তু তুমি তার আগেই চলে গেলে। তুমি আমার কথা একবারও ভাবলে না। তুমি আমাকে একা করে চলে গেলে। তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে নূপুর? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আংটিটা দূরে গঙ্গায় ছুঁড়ে দেয় ও। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। তুমি এতটা স্বার্থপর তো ছিলে না, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? একবারও ভাবলে না তোমার মায়ের কথা, তোমার ভাইয়ের কথা? তুমি না থাকলে সকলে কতটা কষ্ট পাবে। কেন চলে গেলে তাহলে? অজান্তেই ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সেই জল মুছতেও আজ ভুলে গিয়েছে বিদ্যুৎ। আমি নিজের হাতে তোমাকে মেরেছি, নিজের হাতে, নিজের এই হাতে। ও একটা গাছে ঘুষি মারতে থাকে। তাতে ওর হাতের ছাল উঠে যাচ্ছে, তবুও থামতে পারে না। অনেকক্ষণ ঘুষি মারতে মারতে ও কাঁদতে কাঁদতে ঘুড়িতে হেলান দিয়ে বসে পড়ে। কেন, কেন ওখানে গিয়েছিলে তুমি? কি করছিলে তুমি ওখানে? তুমি গুলি করছিলে কেন? তুমি মুখ ঢেকে রেখেছিলে কেন? কিসের জন্য? কিসের জন্য বাধ্য হয়ে বিয়ের আগের রাতে তুমি ওখানে গিয়েছিলে? আমি জানি, আমি জানি তোমাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু কেন তুমি আমাকে তোমার মনের কথা বলতে পারলে না? তুমি যদি তখন ওই মেয়েটাকে ঢাল না করতে, তাহলে হয়তো আমি তোমাকে শ্যুট করতাম না। কেন তুমি ওই বাচ্চা মেয়েটাকে ঢাল করেছিলে? কেন তুমি সারেন্ডার করলে না? হঠাৎই চুপ করে যায় বিদ্যুৎ। ওই মানসিক যন্ত্রণার কারণে সব কিছু পরিষ্কার করে দেখতে পাচ্ছিল না। কিন্তু সত্যিই তো, সেখানে ওই মেয়েটা উপস্থিত ছিল। সে এখনো বেঁচে আছে। ও যদি মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে তাহলে তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আয়নাকে খুঁজতে থাকে। আয়না, তোর বাইকের চাবিটা দে তো। বিদ্যুৎ যে কাঁদছিল সেটাও চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে হঠাৎ করে বাইকের চাবি চাওয়ায় আয়না বেশ অবাক হয়ে যায়। তাছাড়া বিদ্যুতের ফুলে যাওয়া হাতও ওর নজর এড়ায় না। বিদ্যুতের হাতের অবস্থা দেখে আয়না ভয় পেয়ে যায়। বিদ্যুৎ, কি করেছিস তুই? কি হয়েছে তোর হাতে? কিছু না, কিছু হয়নি। তুই চাবিটা দে। হাতের কথা বিদ্যুতের একেবারেই মনে ছিল না। ও তাড়াতাড়ি হাতটা লুকিয়ে নেয়। হাতের বিষয়ে কিছু বলবে না জেনে আয়না আর ওই বিষয়ে কিছু কথা বলল না। কিন্তু তুই এখন বাইকের চাবি নিয়ে কি করবি? কোথায় যাবি তুই? আমার একটু কাজ আছে, চাবিটা দে। আর তুই ঋতুর সঙ্গে চলে যা। সে ঠিক আছে, আমি ঠিক চলে যাব, কিন্তু তুই এই অবস্থায় কোথায় যাবি? শোন, আমি কিন্তু তোকে কোথাও যেতে দেব না। হ্যাঁ, এখন তোর মানসিক অবস্থা ঠিক নেই। তোকে এখন কোথাও যেতে দেওয়া যাবে না। ফালতু লেকচার না দিয়ে চাবিটা দে। এই রকম অধৈর্য সাধারণত বিদ্যুৎ হয় না, তবে ওর যে রকম মানসিক অবস্থা হয়ে আছে তাতে এক মুহূর্তও সময় নষ্ট করতে পারছে না ও। ওকে অধৈর্য হতে দেখে আয়না রাগ করার বদলে সমব্যথী হয়। দেখ বিদ্যুৎ, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় যাবি বল, আমি তোকে পৌঁছে দিচ্ছি। বললাম তো না, তুই আমাকে চাবিটা দে। যদিও আপত্তি করে
তাহলে বিদ্যুৎ অন্য কোনো উপায়ে গন্তব্যে চলে যাবে সেটা আয়না খুব ভালো করেই জানে। তাই ও আর আপত্তি না করে বাইকের চাবিটা বিদ্যুতের কাছে দিয়ে দেয়। কেউ আমাকে খুঁজলে বলবি আমি একটু বেরিয়েছি। বলবো মানে তোকে তো কিছুক্ষণের মধ্যেই খোঁজাখুঁজি করবে, কি বলবো আমি তখন? যা খুশি বলে ম্যানেজ করে নিস। বিদ্যুৎ যাবে বলে পা বাড়িয়েছিল, আবার আয়নার কাছে চলে আসে। আর হ্যাঁ, নূপুরের মা আর ভাইয়ের মনের অবস্থা কেমন জানিস তো, ওদের পাশে থাকিস। আর মাও খুব চিন্তা করছে, মায়ের পাশেও থাকিস। সেসব কথা তোকে বলতে হবে না, ঋতো ওদের কাছেই আছে। কিন্তু তুই কখন ফিরবি? জানি না কখন ফিরব, দেখি। আমি আসছি। আমার নূপুর যে খারাপ নয়, ও যে কোনো রকম অপরাধের সঙ্গে যুক্ত হতে পারে না, সেটা যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি ততক্ষণ আমার কিছুতেই শান্তি নেই। বাইকে করে বিদ্যুৎ এসে পৌঁছয় ফরেনসিক ডিপার্টমেন্টে। সেখানে হরিনারায়ণের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কথা বলার পর ও পৌঁছে যায় থানায়। সারণ রাউন্ডে বের হওয়ায় কিছুক্ষণ অপেক্ষা করেও, তবে এখন বিদ্যুৎ এতটাই অধৈর্য হয়ে আছে যে সারণের ফেরা পর্যন্ত আর অপেক্ষা করতেও পারে না। ওই মেয়েটা কোথায় আছে খবর নিয়ে ও সেখানেই পৌঁছে যায়। বিদ্যুৎ ভেবেছিল মেয়েটা হয়তো থানায় আছে, থাকলে ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু মেয়েটা একটা প্রাইভেট নার্সিংহোমে আছে। এটা শুনে প্রথমেও একটু আশ্চর্য হলেও আশ্চর্যের পরিমাণ খুব বেশি হয় না। অত অল্প বয়সী একটা মেয়ে সামনে থেকে দুটো মৃত্যু দেখলে তার মানসিক অবস্থা যেরকম হয়, এক্ষেত্রে সেরকমই হয়েছে। নার্সিংহোমে এসে দেখে একটি বিশেষ কেবিনের নিরাপত্তা বলয়ের মধ্যে মেয়েটিকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। বিদ্যুৎ সেখানে যেতে চাইলে প্রথমে ওকে যেতে দেওয়া হয় না, কিন্তু ও যখন নিজের আসল পরিচয় জানায় তখন আর ওকে কেউ আটকাতে পারে না, ওকে যেতে দিতে বাধ্য হয়। নির্দিষ্ট কেবিনে মেয়েটার কাছে এসে বিদ্যুৎ দেখে মেয়েটা ঘুমিয়ে আছে। তবে মেয়েটার মুখের যন্ত্রণা ঘুমন্ত অবস্থাতেও বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। তোমার নাম কি? নূপুরের সঙ্গে তোমার পরিচয় কি করে হলো? তুমি ওখানে কি করে গিয়েছিলে? আর কে কে ছিল ওখানে? বিদ্যুৎ একটানা অনেকগুলো প্রশ্ন করলেও মেয়েটা কোনো সাড়া দেয় না, যেন ওর কোনো রকম অস্তিত্বই নেই। এতে বিদ্যুৎ আরও বেশি রেগে যায়। ও বেডটা ধরে নাড়া দিতে শুরু করে। এবার ঘুমের ঘোরে মেয়েটা ভয় পেয়ে চমকে ওঠে। ওর শরীর থরথর করে কাঁপছে। বিদ্যুতের গলার আওয়াজ পেয়ে একজন নার্স ছুটে আসে। এ কি, আপনি এখানে কিভাবে ঢুকলেন? আর এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন এখানে? আপনি জানেন না নার্সিং হোমের মধ্যে এইভাবে চিৎকার চেঁচামেচি করা কতটা অন্যায়? এই, আপনার লেকচার না আপনার নিজের কাছে রাখুন। এই মেয়ে, তোমাকে যা যা প্রশ্ন করছে উত্তর দাও। তোমার নাম কি? তুমি ওখানে কি করে গেলে? নূপুরের সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে, বলো। আপনি কাকে কে প্রশ্ন করছেন? দেখতে পাচ্ছেন না আপনি? আর ইউ ব্লাইন্ড অর হোয়াট? চুপ করে থাকলেই তুমি বাঁচবে না। আমার প্রশ্নের উত্তর দাও। বিদ্যুতের ভয়ে মেয়েটা বিছানার এক কোণে চলে গেছে। থরথর করে কাঁপছে। ও পেট চেপে ধরে বসে আছে। আপনি কি পাগল? আরে বাবা, ও কথা বলতে পারে না, শুনতে পারে না, আর আপনি ওকে প্রশ্ন করছেন? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। নার্সটির কথা শুনে বিদ্যুৎ হতবাক হয়ে যায়। ও ভাবতেও পারেনি যে মেয়েটা কথা বলতে পারে না, শুনতে পায় না। ও ভেবেছিল ভয়তে হয়তো মেয়েটা কিছু বলতে পারছে না। আপনি শিওর? শিওর মানে? মেয়েটাকে কাল এখানে অ্যাডমিট করা হয়েছে, আর আপনি জিজ্ঞাসা করছেন আমি শিওর কিনা? দেখুন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি যা করছেন মেয়েটার শরীরের জন্য সেটা একেবারেই ভালো না। দেখুন, আমি ভদ্রভাবে আপনাকে বলছি, আপনি এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর বাইরে বসে থাকা কনস্টেবলগুলোই বা কোথায়? কি করছে না কে জানে। এমনি সময় তো কেবিনে ঢোকার জন্য 1000টা পরীক্ষা করে তবে ঢুকতে হবে, আর এখন একটা বাইরের লোক ঢুকে গেল, অথচ কেউ কোথাও নেই। এই মিশনটা আমি লিড করছি। আমি ওকে ওই জায়গা থেকে উদ্ধার করেছি। বিদ্যুৎকে একজন সাধারণ মানুষ ভেবে নার্সটি রাগ দেখাচ্ছিল, কিন্তু ওর আসল পরিচয় পেয়ে নার্সটি এবার থতমত খেয়ে যায়। আপনি? হ্যাঁ, আমি পুলিশ অফিসার বিদ্যুৎ আইচ। আচ্ছা ঠিক আছে, ও না হয় কথা বলতে বা শুনতে পারে না,
কিন্তু দেখতে তো পায়। ওকে লিখতে পারে না? আমি একজন আর্টিস্টকে আর মুভমেন্ট এক্সপার্টকে পাঠাবো, ও যেমন যেমন দেখেছে বুঝিয়ে দেবে, আর আর্টিস্ট সেই মতো ছবি এঁকে দেবে। দেখুন, এই মেয়েটা কিন্তু চোখেও কিছু দেখতে পায় না। ডক্টর বলছিলেন ইনফেকশনে বা যে কোনো কারণে খুব সম্ভবত 6 মাস আগে মেয়েটার চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। মেয়েটা বলতে পারে না, শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, তাহলে কি করে বিদ্যুৎ ওর সমস্ত প্রশ্নের উত্তর পাবে? নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে বিদ্যুতের। ওর মনে হয় ও যেন এমন একটা রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে যে রাস্তার ওপারে কিচ্ছু নেই। মেয়েটা তলপেটে হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকলে এবার মেয়েটার জন্য ওর খুব খারাপ লাগে। ও না চিনে বুঝে যেভাবে চিৎকার করেছে তাতেই অসহায় মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছে। আই এম সরি, আমি না বুঝে ওকে ভয় পাইয়ে দিয়েছি, সেই জন্যই ও বোধহয় অমনটা করছে। আপনি আপনি ওকে দেখুন। আই এম এগেন সরি, আমাকে এই কেসটার সমাধান করতেই হবে। অনেক নিরপরাধ এই কেসের সঙ্গে যুক্ত আছে। আমি কিছুতেই বিনা কারণে কোনো নিরপরাধকে শাস্তি পেতে দিতে পারি না। নার্সটি প্রথমে বিদ্যুতের উপর বিরক্ত হয়েছিল ঠিকই, কিন্তু ওর কথা বলার ধরন শুনে এবার একটু মনটা নরম হয় তার। মেয়েটা আপনার কথা শুনে ভয় পায়নি। না মানে ভয় তো অবশ্যই পেয়েই আছে ও, কিন্তু ওর পেটে ভীষণ রকম ব্যথা করছে, বারবার পেটে হাত দিয়ে দেখাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছি না। মেয়েটা বলতে পারে না, সেই কারণে ওর কথা কেউ বুঝতে পারছে না। এখানে আপাতত কিছু পাবে না বুঝতে পেরে একটু বিরক্ত হয় বিদ্যুৎ। ও চলে যেতেই যাচ্ছিল, তবে কিছু একটা মনে পড়ে যাওয়ায় আবার পিছন ফিরে তাকায়। এক্স রে করেছেন? কি রিপোর্ট এসেছে? না, এক্সরে তো হয়নি। আসলে এখানকার এক্সরে মেশিন গতকাল খারাপ হয়ে গিয়েছে, তাই কিছুতেই ওর এক্সরেটা করা যাচ্ছে না। আর ওর যা অবস্থা, বাইরে যা পুলিশ প্রোটেকশন, তাতে তো ওকে অন্য কোথাও নিয়ে যাওয়াও যাবে না। হোয়াট? এক্স রে হয়নি? বিদ্যুৎ কিছুক্ষণ চুপ থাকে। আপনি ওর ভিতরে কিছু আছে কিনা সেটা পরীক্ষা করে দেখেছেন? মানে এক্সরে না করে ওর ভিতরে কিছু আছে কিনা কিভাবে পরীক্ষা করে দেখব? দেখুন, আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। একটা ড্রাগ ডিলিং আর ওমেন ট্রাফিকিং অপারেশন থেকে মেয়েটাকে পাওয়া গিয়েছে। ওখানে কোনো রকম ড্রাগস পাওয়া যায়নি। মেয়েটা যে কন্ডিশন, তাতে ওকে যদি পাচার করা হয় তাহলে ওর ডিমান্ড কম থাকবে। ও ছাড়া অন্য কোনো মেয়ে ওখানে ছিল না। তাহলে কেন কেন অপারেশনে শুধুমাত্র ওকেই পাওয়া গেল? এতখানি রিস্ক এত কম দামে কেউ কেন নেবে? তার উপরে এক্স-রে মেশিনটাও কালকেই খারাপ হয়ে গেল। এক্সকিউজ মি। বিদ্যুৎ এতটাই আস্তে আস্তে সবটা বলছে যে নার্সটি কিছুই বুঝতে পারছে না। আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, বললাম না, আপনি চেক করুন ওর মধ্যে কিছু আছে কিনা। আরে বাবা, আমি তো আপনাকে বললাম এখানকার এক্সরে মেশিনটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে, এক্সরে করানো যাচ্ছে না। আর আপনি তখন থেকে চেক করুন বলছেন। ওর জেনিটাল এরিয়ার মধ্যে কিছু লুকোনো আছে কিনা দেখুন। কে? আমি বাইরে যাচ্ছি। ডু হোয়াট আই সে অ্যান্ড রাইট নাও। বিদ্যুতের কথার বিন্দু বিসর্গ নার্সটি বুঝতে পারে না। মেয়েটির যৌনাঙ্গের ভেতরে কিছু থাকবে মানে এটা কিভাবে সম্ভব? তাছাড়া বিদ্যুৎ ডাক্তার নয়, ও একবার দেখে এসব কিভাবে বলতে পারে? কিন্তু মেয়েটাকে ওষুধ দেওয়ার পরেও তো কিছুই হচ্ছে না। আর এতখানি জোর দিয়ে যখন বিদ্যুৎ বলছে, তখন কথাটা আদৌ বিশ্বাসযোগ্য কিনা বোঝার জন্য নার্সটি সত্যি সত্যি পরীক্ষা করে দেখে। প্রথমে কিছু না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত কিছু ওর আঙুলে ঠেকে। তারপর আরও ভালো করে পরীক্ষা করে। যেটা বের হয় সেটা দেখে ও হতবাক হয়ে যায়। ওই মেয়েটার গোপনাঙ্গের ভিতরে 3.5 কেজির সোনার বল লুকিয়ে রাখা হয়েছিল। ওই জন্যই মেয়েটা এতখানি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। এখন যখন ওই সোনাটা বের করে আনা হয়েছে, তখন মেয়েটা শান্তি পায়। মেয়েটার মনে হয় ওর শরীর থেকে যেন ভার নেমে গিয়েছে, ওর শরীর ওখানেই এলিয়ে পড়ে। তবে এমন কিছু দেখবে সেটা নার্সটি একেবারেই আশা করেনি। নার্সটি উত্তেজিত হয়ে বিদ্যুৎকে ডাকতে ছুটে যায়।
আপনি আপনি একবার তাড়াতাড়ি ভেতরে আসুন। নার্সটি যে কিছু একটা পেয়েছে সেটা ওর কণ্ঠস্বর শুনে গোয়েন্দা দপ্তরের দুঁদে অফিসার বিদ্যুৎ আইচের বুঝতে কোনো অসুবিধা হয় না। মেয়েটার ভিতর থেকে কি পাওয়া গেছে জানার কৌতূহলে ও তাড়াতাড়ি কেবিনের ভিতরে চলে আসে। এই দেখুন, এই মেয়েটার জেনিটাল এরিয়ার মধ্যে থেকে এতগুলো সোনার বল বেরিয়েছে। এই যতগুলো বল দেখছেন সবগুলো ওর শরীরের মধ্যে লুকানো ছিল। আমি আমার এত বছরের ক্যারিয়ারে কখনো এরকম ঘটনা দেখিনি। কিভাবে সম্ভব এটা? কিভাবে ওর ওর মধ্যে এতগুলো বল ঢোকানো? না, আমি জাস্ট কল্পনা করতে পারছি না। কিভাবে সম্ভব সেটা এত বছর ধরে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করতে করতে এবং কুখ্যাত অপরাধীদের ধাওয়া করতে করতে খুব ভালো করে জানা আছে বিদ্যুতের। ওর সামনে আস্তে আস্তে সবটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন এত বড় একটা ঘটনায় শুধুমাত্র ওকে নিয়ে যাওয়া হয়েছিল? কেন এমন একটা মেয়েকে বাছা হয়েছিল যে বলতে শুনতে আর দেখতে পারে না? সব ওর সামনে স্পষ্ট। ও যদি খুব ভুল করে না থাকে তবে এই কারণেই ওকে অন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে এর পিছনে অনেক বড় রহস্যের জাল বেছানো আছে। আমাকে সেই রহস্যটার উপর থেকে পর্দা সরাতে হবে। এইদিকে শারণ শুনেছে যে ওকে বিদ্যুৎ খুঁজতে এসেছিল। বিদ্যুৎ নার্সিং হোমে এসেছে। এই কথাটা জেনেই শারণ তাড়াতাড়ি এখানে চলে এসেছে। এ কি? আপনি আপনি এখানে কি করছেন? আমি সমস্ত ইনভেস্টিগেশন করেছি কিন্তু কিছুই খুঁজে পাইনি। এই মেয়েটা কিছু বলতে বা শুনতে পারে না। ও দেখতেও। মেয়েটার জেনিটাল এরিয়া থেকে 3.5 কেজির সোনা পাওয়া গিয়েছে। ওখানে ড্রাগস স্মাগলিং হচ্ছিল না, ওখানে ওমেন ট্রাফিকিংও হচ্ছিল না। ওখানে এই মেয়েটাকে মাধ্যম করা হয়েছিল গোল্ড স্মাগলিং করার জন্য। বিদ্যুতের কথা শুনে নার্সটি তো অবাক হচ্ছেই, তার সাথে শারণ নিজে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও হতবাক হয়ে যায়। কিন্তু কিন্তু এটা এটা কিভাবে সম্ভব? অসম্ভব যে নয় সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এবার আমার সামনে সবটা পরিষ্কার হয়ে গেছে। আর এটাও পরিষ্কার হয়ে গেছে যে কেন কালকেই এক্সরে মেশিনটা খারাপ হয়ে গেল। ভীষণ পাওয়ারফুল কেউ চায় না আসল সত্যিটা প্রকাশ পাক। স্যার, আপনি কিন্তু এবার ভুল করছেন। দেখুন, এখানকার এক্সরে মেশিনটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে। এর সঙ্গে কিন্তু কোনো 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 কানেকশন আছে কি নেই সে তো আমি বুঝতেই পারছি। ঠিক আছে, পরে এই দিকটার ব্যবস্থা করছি। অফিসার, আপনি এক কাজ করুন, আপনি একজন বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টকে ডাকুন, আর লিপ রিডিং করতে পারে এমন কাউকে ডাকুন। আমার ধারণা এই মেয়েটাকে যারা ব্যবহার করেছে তারা ইচ্ছা করে ওর চোখ দুটো অন্ধ করে দিয়েছে। নার্স, আপনি বলছিলেন না যে ওর চোখে কোনো ইনফেকশনের কারণে ও অন্ধ হয়ে গেছে? হ্যাঁ, মানে স্যার তো পরীক্ষা করে ওটাই বলেছিলেন। শারণবাবু, আপনাকে যেটা বললাম সেটা আপনি করুন, আর আমাকে এখন আরেক জায়গায় যেতে হবে। কোথায় যাবেন? আমার নূপুর যে এইসবের সঙ্গে যুক্ত নয় সেটা প্রমাণ করতে হবে। অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর না, যত সময় নষ্ট হবে তত সব কিছু জটিল হয়ে যাবে। আমাকে এখনই যেতে হবে। ম্যাম ম্যাম আই এম সো সরি, আপনি যেটা বলছেন সেটা আমি করতে পারবো না। আমাদের পলিসিতে এটা নেই ম্যাম। স্রোতস্বিনী এখন সেই এনজিওতে বসে আছে যে এনজিওর মালিক ছিল রোহন। ও এই এনজিওটা চালাতো। ওর অনুপস্থিতিতে এখন এতগুলো ছেলে মেয়ের কী হবে কিছুই ওর জানা নেই। সমস্ত বাচ্চাদের জন্যই ও চিন্তিত হয়ে আছে। একই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত রোহনের মৃত্যু রহস্যের সমাধান করতে পারছে ততক্ষণ ওর শান্তি নেই। ও কেবলমাত্র পুলিশের ভরসায় সবটা ফেলে রাখতে পারছে না। বিদ্যুতের মুখেই স্রোতস্বিনী শুনেছে যে এই মিশনটা ও লিড করেছে, সেই জন্যই বিদ্যুৎকে ও ঘৃণা করে। কিন্তু কেন ওখানে রোহন গিয়েছিল বা ওখানে যাওয়ার কী উদ্দেশ্য ছিল সেটা, আর ওই মেয়েটা ওই বা ওখানে কেন গিয়েছিল, এই সব যতক্ষণ না পর্যন্ত ও পরিষ্কার করে জানতে পারছে ততক্ষণ অন্য কোনো কিছুতেও মন দিতে পারছে না। এনজিওতে এর আগেও অনেকবার এসেছে রোহনের সঙ্গে দেখা করতে। আশ্রমের রিসেপশনিস্ট লুসি ওকে খুব ভালো করে চেনে। লুসি রোহনের মৃত্যুর জন্য ওকে সান্ত্বনাও দিচ্ছিল। কিন্তু যখন স্রোতস্বিনী এই এনজিওর কাগজপত্র দেখতে চায় তখন লুসি বেঁকে বসে।
ও কোনো কাগজপত্র দেখাতে চায় না। মিস লুসি, আপনি জানেন রোহন আমার কে ছিল। আপনি কাইন্ডলি আমাকে একটু কাগজপত্রগুলো দেখান। আমাকে ওগুলো চেক করতে হবে। সকলে বলছে ও ওই রকম একটা অপরাধের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু আমি ওর নামে কিছুতেই অপবাদ সহ্য করতে পারবো না। আমাকে প্রমাণ করতেই হবে যে আমার রোহন নিরপরাধ ছিল। ম্যাম, আপনার ইমোশনকে আমি সম্মান করি, কিন্তু আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি চাইলেই তো সব কিছু করতে পারি না, তাই না? কেন পারেন না? আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি একটা লিডে পৌঁছতে পারি। সরি ম্যাম, আই কান্ট। রোহন স্যার এই এনজিওর মালিক ছিলেন না, উনি ম্যানেজার ছিলেন। আমাকে হায়ার অথরিটি থেকে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে যাতে আমি কিছু ডিসক্লোজ না করি। আই এম সো সরি, আমি আপনার কোনো রকম হেল্প করতে পারবো না। এতদিন স্রোতস্বিনী জানতো রোহন এই এনজিওটার মালিক, ও একা হাতে সমস্তটা তৈরি করেছে। এখন যখন জানতে পারছে যে রোহন এই এনজিওটার মালিক না, বরং এনজিওর ম্যানেজারের ছিল, তখন ও ভীষণ অবাক হয়ে যায়। হোয়াট আর ইউ টকিং? রোহন নিজের হাতে এই এনজিওটা তৈরি করেছে। ও সবসময় এনজিওর কথা বলতো, বাচ্চাদের জন্য কত পরিশ্রম করতো, আর আপনি বলছেন ও এনজিওর মালিক ছিল না? ম্যাম, যেটুকু বলার আমি বলেছি, এর বেশি কিছু বলার রাইট আমার নেই। বলতে তো আপনাকে হবেই, ওনাকে না বললেও আমাকে যে বলতেই হবে। বিদ্যুৎকে এখানে দেখে স্রোতস্বিনীর বিরক্তির পরিমাণ বহুগুণে বেড়ে যায়। আপনি এখানে কি করছেন? সেটা তো আমার আপনাকে বলার কথা। আপনি পুলিশ ইনভেস্টিগেশনের মাঝে কি করছেন? আপনি নিজেকে গোয়েন্দা বলে মনে করছেন নাকি? লিসেন মিস্টার, আমি কি করছি না করছি তার জবাবদিহি আপনাকে দিতে যাব না। দেখুন, আপনি কে সেটা আমি জানি না। যতদূর জানি এসপি শারণবাবু এই অপারেশনটার ইনভেস্টিগেশনে আছেন। তাহলে আপনি এখানে কি করছেন? রাগে টেবিলের ওপর বিদ্যুৎ প্রচণ্ড জোরে একটা চাপড় দেয়। লুসি ভয় পেয়ে গেলেও তার কোনো প্রভাব স্রোতস্বিনীর উপর পড়ে না। স্যার স্যার স্যার, আই রিকোয়েস্ট, আপনারা এখান থেকে বেরিয়ে যান প্লিজ। এটা একটা এনজিও। দেখুন, এখানে অনেক দুস্থ ছেলে মেয়েদের নিয়ে কাজ করা হয়। তারা যদি এইরকমটা দেখে তবে তাদের মেন্টাল হেলথের জন্য ভালো হবে না স্যার। মিস লুসি, লুসি চাকলাদার। হ্যাঁ, মিস লুসি চাকলাদার। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটা করুন। আর মিস স্রোতস্বিনী বসু, আপনি গিয়ে নিজের ব্যবসা সামলান। গোয়েন্দা গোয়েন্দা খেলার চেষ্টা করবেন না, শুধু শুধু সমস্যায় জড়িয়ে পড়বেন। রাগে স্রোতস্বিনীর চোখ মুখ লাল হয়ে যায়। শুধু শুধু সমস্যায় জড়িয়ে পড়বেন। আমি কিসে জড়িয়ে পড়ব বা কিসে পড়ব না সেটা আপনাকে ভাবতে হবে না। রাগে স্রোতস্বিনীর চোখ মুখ লাল হয়ে গেছে। আর আপনার কাছে আমি তো এরকম কোনো অ্যাডভাইসও চাইনি যে আপনার কথা আমাকে শুনতে হবে। সো গো টু হেল। কি বললেন আপনি? যেটা বললাম সেটা আপনি খুব ভালো করেই শুনেছেন। স্রোতস্বিনীর দিকে বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে এক ঝলক তাকিয়ে বিদ্যুৎ লুসির দিকে ঘোরে। সুতরাং আমাকে বিরক্ত করবেন না, আপনি আপনার কাজটা করুন। মিস লুসি, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি চাইলে নিজের ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারি। দয়া করে আমাকে সেইভাবে করতে বাধ্য করবেন না। আমি পোলাইটলি বলছি, আমাকে রোহান এবং এই এনজিও সম্পর্কিত কাগজপত্রগুলো দিন। সরি স্যার, সরি ম্যাম, আমি দুঃখিত। দেখুন, আমি এ ব্যাপারে আপনাদের কোনো রকম সাহায্য করতে পারছি না। হ্যাঁ, আপনারা চাইলে নিজেদের ক্ষমতা প্রয়োগ করতেই পারেন। যেটা ভালো বুঝবেন সেটাই করুন প্লিজ। তবে এনজিওর কাগজপত্র দেখতে চাইলে আপনাদের প্রপার লিগ্যাল ডকুমেন্টস আনতে হবে, তবেই আমি সমস্ত কাগজপত্র দেখাতে পারবো। আর যদি না আনেন তাহলে আই এম সরি, আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না। স্রোতস্বিনী এক দৃষ্টে লুসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ব্যবসার কারণে মানুষকে চেনা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা অন্যদের থেকে ওর তুলনামূলক বেশি। লুসি যে এত সহজে ওকে কাগজপত্র দেবে না সেটাও বেশ বুঝতে পারে। আস্তে আস্তে ওর শরীর এলিয়ে যেতে থাকে, চোখ ঘোলাটে হয়ে যাচ্ছে। ম্যাম, ম্যাম, আপনার কি হচ্ছে? আপনি ঠিক আছেন ম্যাম? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে রোহনকে ছাড়া আমি, মানে কি বলুন তো, আমার স্ট্রেস লেভেলটা না একটু বেড়ে যাচ্ছে। আমাকে একটু জল দেবেন প্লিজ। ডক্টর আমাকে মেডিসিন প্রেসক্রাইব করেছে তো,
কিন্তু আমার কাছে তো এখন জল নেই। এখানে অন্য সময় জল থাকে, কিন্তু এখন জল না থাকায় লুসি ব্যস্ত হয়ে ওঠে। কেন দেব না জল? এই তো এক্ষুনি জল এনে দিচ্ছি। আপনি আপনি উঠুন, একটু ঠিক হয়ে বসুন প্লিজ। আমি এসি টেম্পারেচার লো করে দিচ্ছি। লুসি জল আনতে গেলে স্রোতস্বিনী তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ওর যে কিছু হয়নি সেটা অভিজ্ঞ পুলিশ অফিসার বিদ্যুৎ খুব ভালো করে বুঝতে পারে। ও বসে বসে স্রোতস্বিনীর কাজ পর্যবেক্ষণ করতে থাকে। ড্রয়ারের মধ্যে যতগুলো ফাইল আছে মেয়েটা খুব তাড়াতাড়ি করে সব দেখতে থাকে। এত তাড়াতাড়ি দেখার কারণে ভিতরে কি লেখা আছে ও কিছুই বুঝতে পারে না। তবে বাইরে থেকে আসা পায়ের শব্দ শুনে ও হাতের কাছে যা যা ফাইল পায় সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর আবার নির্দিষ্ট জায়গায় এসে বসে পড়ে। এই নিন ম্যাম আপনার জল। স্রোতস্বিনীর ব্যাগের মধ্যে একটা হাজমোলার ছোট কৌটো ছিল। তার মধ্যে থেকে একটা বের করে ও ওষুধের মতো করে মুখে ঢুকিয়ে নিয়ে ঢকঢক করে জল খেয়ে নেয়। থ্যাংক ইউ সো মাচ লুসি। কি আর বলবো, আপনারও যে হাত বাঁধা আছে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি না হয় পরে আবার আসবো। আর আমি কিন্তু আপনাকে আবার রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় তাহলে কাগজপত্রগুলো আমাকে একটু দেখাবেন প্লিজ। আপনি আমাকে কতবার ওর সঙ্গে দেখেছেন বলুন তো? হ্যাঁ ম্যাম, আমি বুঝতে পারছি, বাট আই এম সো সরি। সত্যি আমার হাত পা বাঁধা। আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, আমি না হয় আসি এখন। আর এই ভদ্রলোক বোধহয় আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। আমি এলাম কেমন? স্রোতস্বিনী বেরিয়ে গেলে বিদ্যুৎ আর অপেক্ষা করে না, ও পিছন পিছন বেরিয়ে যায়। স্রোতস্বিনী ওর গাড়ির দরজা খুলে এখান থেকে বের হতে যাবে, তার আগে বিদ্যুৎ ওর হাত থেকে চাবিটা ছোঁ মেরে কেড়ে নেয়। আরে, এটা কি ধরনের বেয়াদবি হচ্ছে? আমার চাবি আমাকে ফেরত দিন। অ্যাক্টিং যে আপনি মন্দ করেন না সেটা তো দেখলামই। সামনে আমি আছি তা সত্ত্বেও আপনি ওখান থেকে ওভাবে ফাইলগুলো নিয়ে নিলেন। দেখুন মিস্টার বিদ্যুৎ, আপনার কি মনে হলো না হলো সেসব নিয়ে আমার কিছু যায় আসে না। আমি আমার রোহনকে হারিয়েছি। ও কেন ওখানে গিয়েছিল, এই সব কিছুর পিছনে কে কে আছে সেটা যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না। তাই আপনি নিজের ভালো চান তো আমার চাবিটা আমাকে ফেরত দিন। আপনার কাছে যে সমস্ত ফাইলগুলো আছে সেগুলো আমাকে দিন। কেন? এগুলো আমি বুদ্ধি করে বের করেছি। আপনি যদি পারেন আপনিও বের করুন না। কিন্তু এগুলো আমি পেয়েছি, এগুলোর মাধ্যমেই আমি আসল অপরাধীর কাছে ঠিক পৌঁছে যাব। এটাকে কি আপনি সিনেমা পেয়েছেন যে আপনি যা চাইবেন তাই হবে? বিদ্যুৎ চাপা স্বরে ভৎসনা করে ওঠে। দেশে আইন কানুন নেই? আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আপনি এই ধরনের কথা বলছেন? জানেন, আপনাকে আইন নিজের হাতে নেওয়ার জন্য অ্যারেস্ট করতে আমার জাস্ট 1 মিনিট লাগবে। করুন করুন করুন, আপনার যা খুশি আপনি তাই করুন। কিন্তু আমি রোহনকে ভালোবাসি। কে আমার থেকে সরিয়ে নিয়েছে, কেন সরিয়ে নিয়েছে, ওখানে ঠিক কী হচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত আমি পাচ্ছি আমি ততক্ষণ কিছুতেই শান্তি পাবো না, সে আমার সামনে যেই আসুক না কেন। বিদ্যুৎ এক দৃষ্টে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটাকে যত দেখছে ও ততই অবাক হয়ে যাচ্ছে। কর্মসূত্রে ও অনেক সাহসী মেয়ের পরিচয় পেয়েছে, অনেক মহিলা জঙ্গিকেও দেখেছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকেও এমন সাহস, এমন অকুতভয় মানসিকতা ও এর আগে কখনো কারোর মধ্যে দেখেনি। কিন্তু এই দৃষ্টি হয় ক্ষণিকের। ও মেয়েটার হাতে ধরে থাকা ব্যাগটা কেড়ে নিয়ে চাবিটা ওর কাছে ছুঁড়ে দেয়। নিন, আপনার চাবি নিন, আর আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরে যান। আমার ব্যাগটা আমাকে দিন। ভালো হবে না বলছি, আমার ব্যাগটা ফিরিয়ে দিন। ব্যাগের ভিতর থেকে ফাইলগুলো নিয়ে বিদ্যুৎ নিজের কাছে রেখে ব্যাগটা ফেরত দিয়ে দেয়। কি হলো বললাম না দিন? যান। না, বললাম তো, আপনি পুলিশ অফিসার হন আর যেই হন, আই ডোন্ট কেয়ার। আমি ওগুলো উদ্ধার করেছি। আমি জানি না যে ওর মধ্যে কিছু পাবো কি না, কিন্তু আমি এত সহজে কিছুতেই হাল ছেড়ে দেব না। ওতে কি আছে, সব কিছুর পেছনে কে আছে সেটা আমাকে জানতেই হবে। আপনি আইন নিয়ে খেলা করছেন, আপনি ভয়ানক বিপদে পড়তে পারেন।
বললাম না, আমি ভয় পাই না। আমি তার চেয়ে অনেক বড় জিনিস হারিয়েছি। আমি আমার রোহনকে হারিয়েছি। ওকে কেন হারিয়েছি, কে সব কিছুর জন্য দায়ী, আমি যতক্ষণ না জানবো ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না। আপনাকে আমি শেষবারের মতো বলছি, আমাকে ফাইলগুলো ফিরিয়ে দিন। প্রত্যুত্তরে কিছু না বলে বিদ্যুৎ ফাইলগুলো নিয়ে বাইকে বসে এখান থেকে চলে যায়। স্রোতস্বিনীও হাল ছাড়ার মেয়ে নয়, ও বিদ্যুতের পিছু নেয়। বিদ্যুতের মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা নির্মল খুব ভালো করেই জানে। বিদ্যুৎ শুধু ওর ভাই নয়, ওর সন্তানের মতো। সেই বিদ্যুৎ যখন এতখানি কষ্ট পাচ্ছে, তখন নির্মলের বুকেও কষ্ট হাজার গুণ হয়ে পাচ্ছে। ও অনেকক্ষণ ধরে ওর ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ছেলেটাকে কোথাও দেখতে না পেয়ে আয়না এবং ঋতব্রতকে চেপে ধরে সত্যিটা জানার জন্য। ওদের থেকেই ও জানতে পারে যে বিদ্যুৎ বেরিয়ে গিয়েছে। এই রকম মানসিক অবস্থায় বিদ্যুৎকে একা একা যেতে দেওয়ার জন্য ওদের দুজনের ওপরও চিৎকার করে। ওরা দুজন জানে ভাইকে নির্মল কতটা ভালোবাসে, ওদেরও কত ভালোবাসে, তাই ওরা আর কোনো কথা গায়ে মাখে না। চিন্তিত নির্মল বিদ্যুৎকে ফোন করতে যাবে, এমন সময় ওর মোবাইলে একটা কল ঢোকে। ও দেখে স্ক্রিনে জ্বলজ্বল করছে গুরুজি লেখা নাম। ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে কল রিসিভ করে। ফোনের অপর প্রান্তে আছে নৃপেন্দ্র শাস্ত্রী। নৃপেন্দ্র শাস্ত্রী আধ্যাত্মিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। যারা কষ্টে ভোগে তারা গুরুজির শরণাপন্ন হয়। নৃপেন্দ্র তাদের নতুন করে উদ্বুদ্ধ করে, আধ্যাত্মিক প্রবচন শোনায়। নৃপেন্দ্রর নাম শুধু এই রাজ্যে নয়, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। ওর অসংখ্য ভক্ত অনুগামী ছড়িয়ে রয়েছে পৃথিবী জুড়ে। সকলে ওকে শ্রদ্ধাবশত গুরুজি বলে ডাকে। সেটাই এখন নৃপেন্দ্রর উপনাম হয়ে গিয়েছে। নৃপেন্দ্রর আশ্রমে ফুলের যোগান দেয় নির্মল, কিন্তু এই দুটো দিন পারিবারিক কারণে ও আর ফুল দিতে পারেনি। আপনি আপনি আমার প্রণাম নেবেন গুরুজি। সুখী থেকো, ভালো থেকো। ওরা বলছিল তুমি আশ্রমে দুদিন ফুল দিয়ে যাওনি। তুমি তো কখনো এমন করো না। সব ঠিক আছে তো? তুমি জানো আমাদের আশ্রমে কাল একটা অনুষ্ঠান আছে। আমার কত শিষ্যরা দেশ বিদেশ থেকে আসবে, কিন্তু ফুল না হলে ভালো লাগে বলো? হ্যাঁ, কৃত্রিম ফুল পাওয়া যায়, কিন্তু তুমি জানো কৃত্রিমতা আমার একেবারেই পছন্দ নয়। যা কিছু খাঁটি তাই তো পবিত্র। হ্যাঁ গুরুজি, তা তো বটেই। আসলে আমার ভাইয়ের একটু সমস্যা হয়ে গেছে, তাই। তুমি চাইলে তোমার ভাইকে নিয়ে আশ্রমে আসতেই পারো। আমি না হয় তাকে একটু বুঝিয়ে বলবো, কিন্তু এই জন্য তো আশ্রমের ক্ষতি করা যায় না, তাই না? কত ভক্তরা আসবে, তাদের ভালো লাগবে বলো তো? আমায় ক্ষমা করবেন গুরুজি, আমি আমি কালকেই ফুল পাঠিয়ে দেব। না নির্মল, পাঠিয়ে দেবে কেন? তুমি নিজে এসো। তুমি সুন্দর করে সবটা সাজিয়ে দিও, কেমন? তুমি যেভাবে ফুলদের বোঝো সেইভাবে আর কেউ বোঝে না। ভাইয়ের জন্য খুব চিন্তা হয় নির্মলের, কিন্তু রুজি রুটির সম্পর্ক থাকায় ও আর নাও করতে পারে না। আচ্ছা গুরুজি, আমি কাল সকালেই আসব। ঠিক আছে। ঈশ্বর তোমার আর তোমার ভাইয়ের মঙ্গল করুন। তিনি পরম করুণাময়, মায়াময়ং সর্বং। এই পৃথিবীর সব মায়াময়, সবই ক্ষণিকের। এখান থেকে মুক্তি কেবল তিনিই দিতে পারেন। আমার সাধনার সময় হয়ে এলো। আচ্ছা, আমার প্রণাম নেবেন গুরুজি। মঙ্গল হোক। স্রোতস্বিনী যে ফাইলগুলো পেয়েছে সেগুলো বিদ্যুৎ ওর থেকে নিয়ে নিয়েছে। সেগুলো থেকে যে নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যাবে সেই বিষয়েও একেবারেই নিশ্চিত নয়। তবে কোনো কিছু না পাওয়ার থেকেও যেটা পাওয়া গেছে সেটাই তো ভালো। তাছাড়া ও নিজের অভিজ্ঞতায় দেখেছে, ছোট ছোট তথ্য থেকে অনেক সময় এমন কিছু পাওয়া যায় যা বহু অনুসন্ধানেও পাওয়া যায় না। এই এনজিওর বিষয়ে অনেক কিছু গোলমাল লাগছে বিদ্যুতের। কাগজপত্রগুলো দেখে কিছু তথ্য পাওয়া যেতে পারে ভেবে ও বাড়ির দিকেই যাচ্ছিল।
এমন সময় ওর মোবাইল বেজে ওঠে। এসপি শারণ ভট্ট ফোন করেছে ওকে। হ্যালো। হ্যাঁ, আমি এসপি শারণ ভট্ট বলছি। হ্যাঁ অফিসার, বলুন। একটু আগে আমরা যে নার্সিং হোমে গিয়েছিলাম, আই মিন যে মেয়েটার মাধ্যমে ইল্লিগাল সোনা পাচার হচ্ছিল, সেই মেয়েটা এক্সপায়ার করে গেছে। হোয়াট? বাইক চালাতে চালাতেই জোরে ব্রেক কষে বিদ্যুৎ। আরেকটু হলেই খুব বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারত। সাময়িক এই ধাক্কাটা কাটিয়ে নিলেও বিদ্যুৎ আবার অস্থির হয়ে ওঠে। এই তো একটু আগেই ওখান থেকে এলাম, তখন তো মেয়েটা ভালোই ছিল। হ্যাঁ মানছি, ওর জেনিটাল এরিয়াতে 3.5 কেজির সোনা ইনপুট করা হয়েছিল এবং পরে পরে করায় ওর শরীর অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু তার জন্য তো কেউ মরে যাবে না। আমিও তো সেটাই বুঝতে পারছি না স্যার। আমিও তো তদন্ত করে চলে এসেছিলাম। তারপর নার্সিং হোম থেকে গায়ত্রী, মানে যার সঙ্গে আপনার কথা হচ্ছিল, সেই নার্সটি থানায় ফোন করেন। ওনার পক্ষে তো আপনার নাম্বার পাওয়া সম্ভব নয়। আপনি তো প্রথম থেকেই এই কেসটার সঙ্গে জড়িয়ে আছেন, তাই আমার মনে হলো যে আপনাকে একটু বলা উচিত। দ্যাটস ওয়াই আপনাকে আমি ইনফর্ম করলাম। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। শারণ ফোন কেটে দিলে বিদ্যুৎ নার্সিংহোমের দিকে বাইক ঘোরায়। স্রোতস্বিনীও জানে না যে বিদ্যুৎ কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। ও শুধু ভাবে কাগজগুলো যে কোনোভাবেই হোক ওকে পেতে হবে, তাই ও কোনো মতেই বিদ্যুৎকে চোখের আড়াল করতে পারে না। এদিকে স্রোতস্বিনী যে ওকে অনুসরণ করছে সেটা বিদ্যুৎ কিন্তু খুব ভালো করেই জানে। মেয়েটাকে সরাসরি এই নার্সিংহোমে চলে আসতে দেখে ও প্রচণ্ড বিরক্ত হয়ে স্রোতস্বিনীর দিকে এগিয়ে যায়। আপনি কি মজা করছেন? কি পেয়েছেন কি আপনি? আপনি এখানে এসেছেন কেন? দেখুন অফিসার, আপনাকে আমি আগেও বলেছি আর এখনও বলছি, ওই কাগজগুলো আমি পেয়েছি। আমাকে ওগুলো দিয়ে দিন, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। আর আমিও আপনাকে বলেছি, কোনো রকম আইনি কাজের মাঝে আপনি ঢুকবেন না। ঢুকতে চাইলে আপনার জন্য সেটা ভালো হবে না। আই ডোন্ট কেয়ার। আপনার আইনি কাজ নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু আমার রোহনের মৃত্যুর আসল কারণ জানতে চাই। রাগে বিরক্তিতে বিদ্যুৎ এখান থেকে চলে গেলে স্রোতস্বিনীও ওর পিছু নিয়ে পৌঁছে যায় গায়ত্রী নামের সেই নার্সটির কাছে। বিদ্যুৎ উপরে উঠছিল, পথে নার্সটিকে দেখে ও সেদিকে এগিয়ে যায়। ওর চোখে মুখে অসংখ্য প্রশ্ন জমে আছে। চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিদিনই জন্মমৃত্যুর সম্মুখীন হয় গায়ত্রী, কিন্তু ও নিজেও যে ভীষণ ভয় পেয়ে আছে সেটা ওর মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছে। তবে বিদ্যুৎ এখন এতখানি চিন্তিত যে ও তাতে কোনো গুরুত্ব দেয় না। নার্স, কি হয়েছে? মেয়েটার সম্পর্কে কি শুনছি আমি? হ্যাঁ 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 স্যার, আপনি ঠিকই শুনেছেন। মেয়েটা সত্যি এক্সপায়ার করে গেছে। কিন্তু কিভাবে? এই তো কিছুক্ষণ আগে আমি ওকে দেখে গিয়েছি। হ্যাঁ আমি মানছি, ওর জেনিটাল এরিয়া থেকে কতগুলো সোনার বল বার করার জন্য সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তাতে কেউ মারা যায় না। আমিও তো সেটাই বুঝতে পারছি না স্যার। ও তখন ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি ভাবলাম একটু বিশ্রাম নিক, তারপর প্রয়োজন মতো ওর মেডিসিন চলবে। আর ওর জন্য বডি ল্যাঙ্গুয়েজ রিডার অ্যান্ড লিপ রিডারেরও আসার কথা ছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি সত্যি কিছু বুঝতে পারছি না স্যার। আচ্ছা, আমাকে একবার দেখতে দিন। বিদ্যুৎ ছুটে পৌঁছে যায় কেবিনের বাইরে অপেক্ষারত কনস্টেবলগুলোর দিকে। এই কেবিনে কি কেউ এসেছিল? আপনারা কি কাউকে দেখেছেন? বিদ্যুতের এখন যেমন মেজাজ হয়ে আছে তাতে সকলেই বেশ ভয়ে ভয়ে আছে। হ্যাঁ স্যার, আমরা তো সবসময় এখানেই আছি। যদি কেউ যায় তবে অন্যরা পাহারা দেয়। কেবিনের বাইরে সব সময় কেউ না কেউ আছে, কিন্তু স্যার আপনাদের যাওয়ার পর থেকে তো কেউ কেবিনে ঢোকেনি। আর ইউ শিওর? হ্যাঁ স্যার, সত্যিই বলছি, কেবিনে বাইরের কেউ ঢোকেনি। কোনো ডাক্তার বা নার্স বা কোনো স্টাফ বা অন্য কেউ না, কেউ না। এই না, একজন ঢুকেছিল। হঠাৎ করেই একজন কনস্টেবল বলে ওঠে, একজন ডাক্তার তো ঢুকেছিল, কিন্তু সে তো সব সময় ঢোকে, তাই আমরা আর। কেমন দেখতে ছিল সে? কি হলো বলুন, দেখতে কেমন ছিল সে? সে তো জানি না স্যার। মানে মজা করছেন আপনি? আপনি জানেন একজন কেবিনে ঢুকেছিল, কিন্তু তাকে কেমন দেখতে সেটাই জানেন না? গাঁজা খেয়ে ডিউটি দিচ্ছেন নাকি আপনি? না মানে
এই ডাক্তারটা তো মুখে মাস্ক পরেছিল আর মাথায় ওই যে কি যেন বলে, হ্যাঁ ওই যে কি বলে না ডাক্তাররা, যে টুপি, ওই টুপি পরেছিল, সেই টুপিটাই তো পরলো আর মাস্ক পরেও ঢুকলো। হ্যাঁ, তাই তো মুখটা দেখতে পাইনি। ফাক, একজন কেবিনে ঢুকে মেরে চলে গেল অথচ কেউ কিছু দেখলো না। বিদ্যুৎ অধৈর্য হয়ে আবার নার্সের কাছে এগিয়ে যায়। আপনি জানেন এখানে সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে আর অপারেটিং কোথা থেকে করা হয়? না মানে স্যার, আমি তো ঠিক জানি না। কেউ জানে না, কেউ কিচ্ছু জানে না। কেউ এক্সরে মেশিন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে, কেউ কেবিনে ঢুকে একটা বাচ্চাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর কেউ কিচ্ছু জানে না। ব্যস্ত হয়ে বিদ্যুৎ ছুটে যায় নিচের তলার রিসেপশন এরিয়ায়। ও বুঝতে পারছে এই মৃত্যুটা কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। এর পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র। এমন একজন যে শুধুমাত্র ভীষণ শক্তিশালী নয়, বরং ভীষণ চালাকও। আড়াল থেকে সে সব কিছু পরিচালনা করছে। কে সেইজন সেটা যতক্ষণ না পর্যন্ত ও ধরতে পারছে ততক্ষণ পর্যন্ত ওর শান্তি নেই। এক্সকিউজ মি, আপনি আজকে আমাকে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ একটু দেখান, মেনলি ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্সের। স্যার, আই এম সো সরি স্যার। রিসেপশনে গিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই জন্য বিদ্যুৎ আগে থেকেই ওর কার্ডটা বের করে রেখেছিল, সেটা ওকে দেখায়। আসলে স্যার, আমাদের সিসিটিভি সিস্টেমটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছে, তাই না না মানে আর কি। মানে সিসিটিভির সিস্টেম খারাপ হয়ে গেছে? কখন, কিভাবে? আমরাও ঠিক জানি না স্যার, সবই ঠিকঠাক ছিল, হঠাৎ করে কিভাবে যে কি হয়ে গেল। আপনাদের নার্সিং হোম ম্যানেজমেন্ট কি চোখে ঠুলি পড়ে বসে আছে? একটা কাজ আপনারা ঠিক করে করতে পারেন না। সিসি ক্যামেরা আর তার অপারেটিং সিস্টেম যখন খারাপ হয়ে গেছে তখন আপনারা কিছু করলেন না কেন? এত গুরুত্বপূর্ণ একটা কাজ কেমন করে আপনারা ফেলে রাখতে পারেন? না না মানে স্যার, আমরা ভেবেছিলাম পাল্টে নেব, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই। আপনাদের এই সময় না হয়ে ওঠার জন্য না, আপনাদের করা এই চূড়ান্ত অবহেলার জন্য একটা প্রাণ অকালে ঝরে গেল। কোনো ধারণা আছে আপনাদের ওই নিষ্পাপ বাচ্চা মেয়েটার প্রাণ চলে যাওয়ার জন্য দায়ী কে থাকবে? আপনারা থাকবেন। না না স্যার, না মানে আমরা সত্যি বুঝতে পারিনি স্যার, এতগুলো সিসিটিভি কিভাবে একসঙ্গে খারাপ হতে পারে আমরা বুঝতেই পারিনি। রাগে বিরক্তিতে আর একটাও প্রশ্ন করলো না বিদ্যুৎ। ও নার্সিংহোম থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হয় স্রোতস্বিনীর। তবে ও যে ভীষণ রেগে আছে তা ওর বিদ্বেষপূর্ণ দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। পুলিশি বেষ্টনীর মধ্যে যখন ছিল তখন বিদ্যুতের সঙ্গে কনস্টেবলদের ঠিক কী কথা হয়েছিল তা স্রোতস্বিনী শুনতে পায়নি। কিন্তু এখন যখন খোলা জায়গায় দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার মৃত্যু হয়েছে বলে শোনে, তখন স্রোতস্বিনী বুঝতে পারে না যে কিভাবে কি হয়ে গেল। এতখানি ঘেরাটোপের মধ্যে ঢুকে কিভাবে কারোর পক্ষে একজনকে মেরে ফেলা সম্ভব? নিজের ভাবনা চিন্তার মধ্যে স্রোতস্বিনী ডুবেছিল। হঠাৎ বিদ্যুৎ বাইকে করে বেরিয়ে গেলে ও তাড়াতাড়ি গাড়িতে উঠে নিঃশব্দে ওকে অনুসরণ করতে থাকে। বিদ্যুৎ বাইকে চেপে চলে আসে গঙ্গার তীরে, যেখানে আজ সকালেই নূপুরের অস্থি পুঁতে দেওয়া হয়েছিল। সেখানে বিদ্যুৎ গঙ্গার ধারে নির্জন জায়গায় গিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর রাগে চিৎকার করে ওঠে। ওই মেয়েটাকে ওরা শেষ করে দিল। একটা বাচ্চা মেয়ে, প্রথমে তাকে অন্ধ করে দিল, তারপর তাকে মেরে ফেললো। কতখানি রাক্ষস ওরা! লিপ রিডিং আর বডি ল্যাঙ্গুয়েজ রিডিং এর মাধ্যমে ওদের পরিচয় প্রকাশ পেতে পারে জেনে ওরা সবটা শেষ করে দিল। আমি ছাড়বো না নূপুর। আমি তোমার নামে কথা দিচ্ছি, এই ভয়ঙ্কর চক্রের পিছনে কে আছে, সে কতখানি শক্তিশালী আমি জানি না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যেই থাকুক না কেন আর যত শক্তিশালী হোক না কেন, তাকে তার যোগ্য শাস্তি দেবই আমি। ও বা ওরা যেরকম মৃত্যুর খেলায় নেমেছে, তার শাস্তি যতক্ষণ না পর্যন্ত দিতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। গাড়ি থেকে নেমে দূরে দাঁড়িয়ে আছে স্রোতস্বিনী। বিদ্যুতের কথাগুলো ও শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ও নিজেও যে একই রকম যন্ত্রণার ভুক্তভোগী। তবে কেন জানি না, বিদ্যুৎকে দেখে এবার ওর মনে আরও একটু সাহসের সঞ্চার হয়। ওই বাচ্চা মেয়েটার জন্য ওরও খুব কষ্ট হচ্ছে রোহনের জন্য। কিন্তু বিদ্যুৎকে দেখেই প্রথমবার ওর মনে হচ্ছে
যার যা প্রাপ্য তার পাওয়ার সময় হয়ে গেছে, বিদ্যুৎ তাকে শাস্তি দেবেই। আশ্রমে নিজের ঘরে বসে আছে নৃপেন্দ্র। এটা ওর ব্যক্তিগত সাধনা কক্ষ নামে পরিচিত। এই ঘরে ওর অনুমতি ছাড়া কারোর ঢোকার অধিকার নেই। ঘরের দেওয়ালে বিশাল বিশাল স্ক্রিন রাখা আছে, তার মাধ্যমেই ও বিভিন্ন জায়গার উপর নজর রাখে। এনজিওর আসল মালিক নৃপেন্দ্র শাস্ত্রী, যদিও এই কথা মাত্র দু একজন ছাড়া আর কেউই জানে না। ও সকলের আড়ালে থেকে কিভাবে কি করতে হবে তার নির্দেশনা দেয়। ওর নির্দেশ অনুযায়ী সমস্ত কিছুই হয়ে থাকে। নৃপেন্দ্র আশ্রমে বসে শুধু প্রবচন দেয় না, মানুষের মনস্তত্ত্ব, মানুষের অনুভূতি এবং ধর্মীয় আবেগ নিয়ে তুলনাহীনভাবে প্রভাবিত করতে পারে। নৃপেন্দ্রর আর একটা ভয়াবহ কালো সত্য আছে, যা সকলের থেকে লুকোনো থাকে। ও স্ক্রিন ট্রাফিকিং করে। স্ক্রিন ট্রাফিকিংয়ের ক্ষেত্রে ও মুকুটহীন সম্রাট, যদিও তার পরিচয় কেউ জানে না। স্কিন ট্রাফিকিংয়ে জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া কেটে নিয়ে তা অন্যের শরীরে বসানো হয়। বর্তমানে যখন প্লাস্টিক সার্জারি সহ নানান রকমের সার্জারি এবং চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, ততই যেন এই অনৈতিক এবং কুখ্যাত ব্যবসাটি ফুলে ফেঁপে উঠছে। সারা পৃথিবী জুড়ে ওর ব্যবসা ছড়িয়ে আছে। এনজিওতে কি হয়েছে সেটাও এখান থেকেই দেখতে পায়। কিভাবে স্রোতস্বিনী বুদ্ধি করে ফাইলগুলো হাতিয়ে নিয়েছে ও এখানে বসেই দেখেছে। ওই এনজিওটা পথ শিশুদের নিয়ে কাজ করে, যাদের সমাজ ব্রাত্য করে রেখেছে, যাদের প্রাণীর গুরুত্ব কারোর কাছে নেই। এনজিওটা তাদের দায়িত্ব নেয়। ওখানে ওই সমস্ত পথ শিশুদের ভালো করে যত্ন নেওয়া হয়, তাদের পরীক্ষা করা হয়, তাদের চামড়ায় কোনো রকম সমস্যা আছে কিনা যাচাই করে নেওয়া হয়। যাদের কোনো রকম সমস্যা থাকে না তাদের চামড়া কেটে স্ক্রিন ট্রাফিকিং করানো হয়। যাদের কোনো রকম সমস্যা থাকে তাদেরকে দিয়ে নানা রকমভাবে স্মাগলিং করানো হয়, যেমনভাবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়েও করানো হয়েছিল। যাদের দিয়ে এই দুটোই করানো যায় না তাদের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেওয়া হয়। রোহন নিজেও একজন অনাথ ছিল। ও খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়ে এই আশ্রমে বড় হয়েছে। লোককে সহজে বোকা বানাতে পারার অসাধারণ ক্ষমতা ওর ছিল, সঙ্গে অনেক কিছু সামলাতে পারত। তাই নৃপেন্দ্র একটা এনজিও খুলে তার মালিক হিসেবে ওকে বসিয়ে দেয়। যদিও কলমে ওর ইশারায় সব কিছু হতে থাকে। এনজিও ছাড়াও নানান রকমভাবে নানা সাংগঠনিক অপরাধমূলক কাজ করতে থাকে। ওকে ওর শিষ্যরা যেভাবে অন্ধের মতো বিশ্বাস করে, স্বয়ং ভগবান মনে করে, তাদের অন্ধত্বের সুযোগ নিয়ে ও অন্ধকার জগতের বেতাজ বাদশা হয়ে উঠেছে। নৃপেন্দ্রর হাত এতটাই লম্বা যে ওই বাচ্চা মেয়েটা কোন নার্সিংহোমে ভর্তি হবে সেটা ও আশ্রমে বসেই ঠিক করে দিয়েছে। তারপর আশ্রমে বসেই ওখানকার এক্সরে মেশিন খারাপ করে দেওয়া থেকে শুরু করে মেয়েটাকে মেরে দেওয়া পর্যন্ত সবটাই ওর নির্দেশে হয়েছে। এখন যখন দেখে যে স্রোতস্বিনী ফাইলগুলো চুরি করে নিজের কাছে নিয়েছে, তখন রেগে যাওয়ার বদলে ওর মুখে হাসি ফুটে ওঠে। এই হাসির অর্থ জানে ওর সব সময়ের সহকারী বৃন্দা। বৃন্দা একজন তৃতীয় লিঙ্গের মানুষ। যখন সমাজের সকলে বৃন্দাকে নানান রকমভাবে উপহাস করেছে, ওকে ব্যবহার করেছে, ওকে প্রতিপদে অপদস্থ করেছে, এমনকি ও মানুষের পর্যায়ে পড়ে না এটা বুঝিয়ে দিয়েছে, তখন কোনো রকম শর্ত ছাড়াই নৃপেন্দ্র বৃন্দার ওপর ভরসা করেছিল। তাই কোনো কিছুতেই বৃন্দার কিছু যায় আসে না। ও শুধু একটাই জিনিস জানে, সেটা হলো ওকে ওর বিপদের সময় যে কোনো রকম শর্ত ছাড়া বাঁচিয়েছে, ওর পাশে দাঁড়িয়েছে, ওকে মানুষ বলে মনে করেছে, ওকেও সেই রকমভাবেই নৃপেন্দ্রর পাশে দাঁড়াতে হবে। সেটা ন্যায় হোক বা অন্যায়, যাই হোক না কেন, তাতে ওর কিছু যাই আসে না। বৃন্দা, নার্সিংহোমে ঢুকে খুব সূক্ষ্মভাবে তুই মেয়েটাকে মেরেছিস। অবশ্য তোর কাছে এর থেকে কম আমি আশা করতে পারি না। আর দেখেছিস, আমাদের জালে মাছ নিজে থেকেই ধরা পড়েছে।
এনজিওর কাজের জন্য তো আর রোহনকে পাওয়া যাবে না, তবে ওর বান্ধবী ওর বান্ধবী এবার ওই কাজটা করবে। বৃন্দার পরনে আছে সাদা রঙের একটা শাড়ি। ও শাড়িটার আঁচল দিয়ে নৃপেন্দুর পাটা মুছিয়ে দেয়। কি বৃন্দা, কি বুঝলি? কিন্তু গুরুজি, ওই মেয়েটার তো নিজের একটা ব্যবসা আছে, খুব বড় লোক। ও কেন এই কাজটা করতে যাবে? আর ওকে দেখে যা মনে হলো, ওর সাহস আর বুদ্ধি দুটোই আছে। ওকে কিভাবে এই কাজে আনা যাবে গুরুজি? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছিস তুই। ওর নিজের ব্যবসা আছে, তাহলে ওকে আনা কঠিন হবে। কিন্তু ও আমার সঙ্গে চালাকি করেছে, সেই জন্য যে ওকে এই কাজে আসতেই হবে। ওর বিষয়ে খোঁজ নিয়েছিস? ওর কে কে আছে? ওর দুর্বলতাটা ঠিক কোথায়? হ্যাঁ গুরুজি, বোন ছাড়া ওর আর কেউ নেই। ছোট বোন তরঙ্গিনী লন্ডনে পড়াশোনা শেষ করে ওখানেই সেটেল হতে চায়। আজ বিকেলেই ও কলকাতা ল্যান্ড করবে। কিছুদিন দিদির কাছে থেকে তারপর আবার চলে যাবে। ওর দু বোন ছাড়া আর কেউ নেই? না গুরুজি। বাহ, তাহলে তো আরো ভালো হলো। একমাত্র বোনকে হারানোর ভয়ে অনেক কিছুই করতে পারে মানুষ। বেশ, তাহলে সম্রাটকে খবর দে। কোথায় আছে সম্রাট? ঠিক জানি না গুরুজি, ও তো কোনো নির্দিষ্ট জায়গাতেই থাকে না। তবে আপনি যখন বলেছেন, তখন কাজ হয়ে যাবে। বেশ বেশ বেশ, সম্রাট থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আর এনজিওর ওই যে রিসেপশনিস্টটা আছে না, কি যেন নাম ওর? ও হ্যাঁ, লুসি। ওকে নিয়ে আয়। না না, প্রথমেই মারবো না ওকে, আগে ওর সব চামড়া ছাড়াবো, তারপর অর্গানগুলো পার্ট পার্ট করে খুলে নেওয়ার ব্যবস্থা করব। ও নিজের কাজ ঠিক করে করতে পারেনি, তার শাস্তি তো ওকে পেতেই হবে, তাই না? চোখ বন্ধ করে নেয় নৃপেন্দ্র। আস্তে আস্তে পা দোলাতে থাকে। এমনিতেই যোগ বা শিষ্টতে লেখা আছে, নাস্তি কিঞ্চিত পরং কর্মাৎ লোকোত্রয়ে পৃজত যেন স্বর্গৌনীন লোকা গুণীনশ্চাপি কর্মণা। অর্থাৎ তিনটি লোকেই কর্মের চেয়ে শ্রেষ্ঠ কিছুই নেই। কর্মের দ্বারাই মানুষ গুণবান হয়, আর গুণবানরাও কর্ম দ্বারাই সম্মানিত হন। আস্তে আস্তে নৃপেন্দুর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। এই হাসি ঠিক শয়তানের মতোই ভয়ানক। শহর থেকে দূরে একটা প্রত্যন্ত গ্রামে নিজের ঘরে শুয়েছিল সম্রাট। এটি কোনো বিশাল অট্টালিকা নয়, বরং একটা মাটির একচালা বাড়ি। পাখিদের কিচিরমিচির শব্দে ওর ঘুম ভেঙে যায়। এই ঘরে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও সম্রাট তা ব্যবহার করে না, ওর ভালো লাগে না। আগেকার দিনের মতোই হ্যারিকেনের আলোয় ও কাজ চালিয়ে নেয়। ঘুম থেকে উঠে পাখিদের খেতে দিয়ে সম্রাট মাঠে যায়। ও যতদিন এখানে থাকে নিজেই মাঠের সমস্ত কাজ করে। শহরের ব্যস্ততা, হট্টগোল, এই সব কিছু থেকে দূরে এই প্রান্তিক গ্রামের জীবনটা ওর বড় প্রিয়। অতীতের অনেক স্মৃতি জুড়ে আছে এই জায়গাটার সঙ্গে। সব কিছু থেকে দূরে ও নিজের মতো করে বাঁচতে পারে এখানে এসে। এই প্রত্যন্ত গ্রামে বাড়িগুলো অনেক দূরে দূরে অবস্থিত। এখানকার লোক সংখ্যাও বেশি নয়। যারা আছে তারা ওকে বাবু নামেই জানে। মাঠ থেকে ফিরে নিজের হাতে বানানো ভাত, আলু সেদ্ধ, কাঁচা আমের ডাল এবং মুরগির ডিম রান্না করে খাচ্ছিল সম্রাট। এমন সময় একজন বয়স্ক লোক ওর কাছে আসে। বাবু, অসীম বলে ছেলেটা তোকে খুঁজছিল। খুশি মনেই খাচ্ছিল সম্রাট। নামটা শুনেই ওর শরীরী ভাষা কঠিন হয়ে পড়ে। কি বলল সে? ও বলল বৃন্দা তোর খোঁজ করছিল, তোকে এক্ষুনি যেতে বলেছে। খাবারটা অর্ধেকটা খাওয়া হয়েছিল সম্রাটের। এই অবস্থাতেই
ও উঠে পড়ে। বাবু, তুই এখনই উঠে যাচ্ছিস কেন? খাবারটা খেয়ে নে। এক্ষুনি যেতে বলেছে বলে তোকে এক্ষুনি যেতে হবে নাকি? হেসে হাত মুখ ধুয়ে সম্রাট ওই বয়স্ক লোকটার কাছে এবার এগিয়ে যায়। ছুটির সময় পেরিয়ে গেছে কাকা, এবার তো কাজে যেতে হবে। তুমি, কাকি আর ভাই তাহলে এবার এখানের দায়িত্ব নিও। আমি চললাম। যখনই ফোন আসে তখনই এইভাবেই চলে যায় সম্রাট। আবার কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই ছেলেটার দয়াতেই এই গরিব বয়স্ক লোকটির পরিবার বেশ ভালোভাবেই আছে। এই বাড়িতে ওরা নিজেদের মতোই থাকে, চাষবাস করে, ওদের ছেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচ সম্রাটই দেয়। তুই আবার কবে আসবি বাবু? আসবো কাকা, আসবো আসবো। আসতে তো আমাকে হবেই। এই জায়গাটা যে আমার স্বর্গ। স্বর্গ ছেড়ে ওই নরকে কতদিন থাকতে পারবো বলো তো? আসবো, ঠিক ফিরে আসবো। সম্রাট নিজের ঘরে চলে যায়। 6 ফুট 2 ইঞ্চি লম্বা চওড়া এই ছেলেটির কথা ঠিক বুঝতে পারে না ওই বয়স্ক লোকটি। ওর মনে হয় সম্রাটের চারপাশে যেন একটা গভীর রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেই রহস্যটা যে কী সেটা ঠিক ও বুঝতে পারে না। সম্রাটের পরনে এতক্ষণ একটা সাধারণ ধুতি আর গেঞ্জি ছিল, সেগুলো বদলে ও একটা কালো ডেনিমের জিন্স আর শার্ট, কালো বুট এবং তার উপরে একটা লেদারের জ্যাকেট পরে নেয়। ওর জুতো বিশেষভাবে বানানো হয়েছে, যার মধ্যে ও বন্দুক লুকিয়ে রাখতে পারে। জ্যাকেটের কনুইয়ের কাছে রাখা আছে ছুরি। পোশাক বদলে বাইরে বেরিয়ে ওই লোকটার কাছে এগিয়ে আসে সম্রাট। তাহলে তোমরা এখানে সাবধানে থেকো কাকা, আমি এলাম। তোকে বললাম খেয়ে যা, তুই শুনলি না। এই জন্য আমি তোকে বলতে চাই না, কিন্তু ছেলেটা যেভাবে বলল মনে হলো খুব দরকার, সেই জন্যেই তো আমি। আরে 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 কাকা, এত সহজে খারাপ লাগলে চলে নাকি? হ্যাঁ, কাজ তো করতেই হবে বলো। আর খাওয়া নিয়ে চিন্তা কিসের? খেতে আর খাওয়াতেই তো যাচ্ছি। তোমরা সাবধানে থেকো, কেমন? আসছি। আর অপেক্ষা না করে সম্রাট ওর লম্বা লম্বা পা ফেলে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ওখান থেকে বেরিয়ে যায়। কলকাতা বিমানবন্দরে নেমে খুব ভালো লাগে 24 বছর বয়সী সুন্দরী তন্নি তরঙ্গিনী বসুর। ও লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে ওর দিদি ওর সব কিছু হয়ে উঠেছিল। অত অল্প বয়স থেকেই স্রোতস্বিনী শক্ত হাতে সবটা সামলেছে। নিজের পড়াশোনা করার পাশাপাশি ব্যবসা সামলেছে। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, ব্যবসায় অনেক ক্ষতিও হয়েছে, কিন্তু কখনো হাল ছেড়ে দেয়নি। বোনের পড়াশোনা করিয়েছে, নিজের যোগ্যতায় ব্যবসা এই জায়গায় দাঁড় করিয়েছে। বোনের ইচ্ছায় ওকে পড়াশোনা করতে বিদেশে পাঠিয়েছে। দূরে থাকলেও দুই বোনের মাঝখানে মানসিক দূরত্ব কখনোই তৈরি হয়নি। খুবই কম দিন হয় যখন ওদের কথা হয় না। স্রোতস্বিনী ওর বোনের মন তো বোঝেই, তবে তরঙ্গিনীও কিন্তু কম যায় না। ওর দিদির মন যে একেবারেই ভালো নেই সেটা স্রোতস্বিনী না বললেও এবং তরঙ্গিনী কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও স্পষ্ট বুঝতে পারে। দিদির মন খারাপের কারণ স্পষ্টভাবে না জানলেও তরঙ্গিনী ভেবেছে স্রোতস্বিনীর সঙ্গে রোহানের সমস্যা হতে পারে, সেই জন্যই হয়তো দিদির মন খারাপ। রোহানকে ওর দিদি কতখানি ভালোবাসে তাও জানে, তাই রোহান এবং স্রোতস্বিনীর মাঝে বিশাল আর্থিক ব্যবধান ও কখনো গুরুত্বই দেয়নি। রোহনের সঙ্গে সম্পর্কের কথা বোনের কাছে কখনোই লুকোয়নি স্রোতস্বিনী, তবে চাইলেও ওর ভালোবাসার মানুষটার আকস্মিক রহস্যজনক মৃত্যুর কথা বলতে পারেনি। কি দরকার বলার? আগে ও অপরাধীদের খুঁজে বার করবে, তাদের শাস্তি দেবে, তারপর বাকি কিছু। তাছাড়া এত দূরে থেকে তরঙ্গিনী চিন্তা করা ছাড়া আর কিছুই তো করতে পারবে না। তবে ও কিছু না বললেও দিদির যে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে সেটা তরঙ্গিনী খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। যাকে এখন ওর পড়াশোনাটা শেষ হয়ে গিয়ে খুব ভালো হয়েছে। এবার তরঙ্গিনী ওর দিদির সঙ্গে নিশ্চিন্তে একটু সময় কাটাতে পারবে। দিদিকে তো একেবারেই কাছে পায় না। ওর দিদি যেরকম চাপে থাকে তাতে ওর সঙ্গে সময় কাটালে খুব ভালো থাকবে। তাছাড়া ও নিজেও কিছুদিন পর লন্ডন ফিরে গিয়ে চাকরি করবে।
ও নিজের পরিচয় নিজে গড়তে চায়, ঠিক দিদির মতোই। শেষবার যখন ওর দিদি লন্ডন গিয়েছিল তখন দুই বোনে মিলে কেনাকাটা করেছিল, খেয়েছিল, ঘুরেছিল, অনেক মজা করেছিল। দিদির কাছাকাছি থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। দরকার হয় ও পরে দিদির কাছে এসে থাকবে, কিন্তু তার আগে নিজের যোগ্যতা যাচাই করে নিতে চায়। কিন্তু এটা কি হলো? এখনো কেউ এলো না কেন? এমন তো কখনো হয় না। ও যখনই ভারতে আসে তখনই ওর দিদি নিজে ওকে পিক আপ করতে আসে, আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে ওর জন্য গাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু কোনোবার তো এত দেরি হয় না। তরঙ্গিনী ওর দিদির নাম্বারে ফোন করতে যাচ্ছিল, এমন সময় দেখে ওর নামের হোল্ডার নিয়ে একজন সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিটির দিকে এগিয়ে যায় ও। কি সুন্দর দেখতে লোকটাকে, যেমন লম্বা তেমন চওড়া, আর আদ্যপান্ত কালো পোশাকে কি দারুণ লাগছে। ও নিজে একজন ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী। কত মানুষের সঙ্গে ওর পরিচয় আছে, কত সুন্দর সুন্দর মানুষের সঙ্গে কাজ করেছে, কিন্তু এই লোকটার ব্যক্তিত্বই আলাদা। অফিসে এত সুন্দর দেখতে একজন ব্যক্তিকে নিয়োগ করেছে, কই ওর দিদি তো সেটা আগে ওকে বলেনি। এর আগে যাদের দেখেছে তারা সকলেই বয়স্ক। তরঙ্গিনীর মনে মনে বেশ ভালো লাগে, তবে এ বিষয়ে ও কিছু বলে না। ওই ব্যক্তিটির কাছে এগিয়ে গেলে ব্যক্তিটি ওর হাতে থাকা সমস্ত লাগেজগুলো নিয়ে টার্মিনাল থেকে বের হয়ে যায়। ওর পিছন পিছন খুশি মনে হাঁটতে থাকে তরঙ্গিনীও। লোকটি যদিও কোনো কথা বলছে না, কিন্তু লোকটির ব্যবহারের মধ্যে একটা আলাদাই ব্যক্তিত্ব আছে, যেটা চাইলেও লুকিয়ে রাখা যায় না। ওর দিদির কাছে এই লোকটার বিষয়ে জানতে হবে, এমনটাই ভাবতে থাকে তরঙ্গিনী। ম্যাম, দিস ওয়ে। লাগেজগুলো গাড়িতে তুলে ওই ব্যক্তিটি পিছনের সিটের দরজাটা খুলে দেয়। তবে তরঙ্গিনী দরজাটা বন্ধ করে সামনের সিটে গিয়ে বসে। কিছু না বলেই লোকটা গাড়িতে বসে পড়ে স্টিয়ারিং চালু করে। তরঙ্গিনী মুক্ত আকাশে একটা প্রাণখোলা পাখির মতোই চঞ্চল। স্রোতস্বিনীর জীবনে দায়িত্ব কর্তব্যের মাঝে ও এক রাশ খুশির হাওয়া বয়ে আনে। ও যখনই ভারতে আসে আগে থেকে বলে আসে, আর এবারও তার ব্যতিক্রম হয় না। এমন মানসিক পরিস্থিতির মধ্যে বোন আসবে জেনে এক চিলতে খুশির আমেজ ছড়িয়ে পড়ে স্রোতস্বিনীর মনে। আর কিছু না হোক, বোনকে জড়িয়ে ধরে ও একটু কাঁদতে পারবে। বোনের কাছে নিঃসংকোচে মনের সমস্ত কথা খুলে বলতে পারবে। সমস্ত ভার একা একা বইতে বইতে ও ক্লান্ত হয়ে পড়েছে। এমনকি প্রেমিকের মৃত্যুতেও ও ঠিকমতো কাঁদার সুযোগ পর্যন্ত পায়নি। এতক্ষণে কখন স্রোতস্বিনী বিমানবন্দরে চলে আসতো, কিন্তু শেষ মুহূর্তে ওর গাড়িটা পাংচার হয়ে যাওয়ায় ওর আসতে অনেকটা দেরি হয়ে যায়। ওর গাড়ি মাত্র কয়েকদিন আগেই সার্ভিসে দিয়েছিল, এইভাবে তো পাংচার হওয়ার কথাও না। অবশ্য রাস্তাঘাটের যা অবস্থা তাতে এটা হতেই পারে। তাই ও যতখানি তাড়াতাড়ি সম্ভব গাড়ি ঠিক করিয়ে বিমানবন্দরে আসে। কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও ও ওর বোনকে দেখতে পায় না। যত সময় এগোতে থাকে ততই কেমন যেন অস্থির হয়ে ওঠে স্রোতস্বিনীর মন। নির্দিষ্ট সময়ে ফ্লাইট ল্যান্ড করেছে, তাহলে এতক্ষণ তো সময় লাগার কথা নয়। ওর বোনটা যে কবে একটু বড় হবে কে জানে। আবার বলে নাকি ওর লন্ডনে একা সেটেল করবে, ওখানে চাকরি করে নিজের পরিচয় গড়ে তুলবে। বোনের কথা ভেবে এরকম মানসিক অবস্থাতেও হাসি পায় স্রোতস্বিনীর, যে শুধু শরীরের দিক থেকেই বড় হয়েছে, মনের দিক থেকে এখনো হয়ে ওঠেনি। সে নাকি ওখানে কাজ করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, ওখানে সেটেল করবে। কিন্তু আর কতক্ষণ ও অপেক্ষা করবে? এবার বোনকে যে খুব বকবে এইটাই মনে মনে ভাবতে থাকে স্রোতস্বিনী। বাপ মা মরা একমাত্র বোনকে খুব বেশিও কোনোদিনই শাসন করে না, কিন্তু বোনের জন্য যে ওর কতখানি চিন্তা হয় সেটা যদি তরঙ্গিনী একটু বুঝতো। ও আর অপেক্ষা করতে না পেরে ওর বোনকে কল করে। দিদির নাম মোবাইলে ভেসে উঠতে দেখে তরঙ্গিনীর মন খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। ওর দিদির কল রিসিভ করে। হ্যাঁ দিদি, বল। বল মানে? এই তুই কোথায় আছিস? আমি কখন থেকে এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছি সেটা তুই জানিস? তুই তুই এখনো বের হলি না রে? হ্যাঁ রে, তুই কি একটু বড় হবি না নাকি? মানে
বলছো তুমি দিদি? আমি তো তোমার পাঠানো লোকের সঙ্গেই আছি। আমার পাঠানো লোক? কিছু বুঝতে না পেরে স্রোতস্বিনী ভ্যাবাচাকা খেয়ে যায়। কিন্তু আমি তো কোনো লোক পাঠাইনি, রাদার আমি নিজে তোকে রিসিভ করতে এসেছি। আরও অনেক কিছু বলতে যাচ্ছিল তরঙ্গিনী, কিন্তু তার আগেই ওর ফোনটা কেড়ে নেয় সম্রাট। ওর পাশে বসে থাকা লোকটি এইভাবে ফোন কেড়ে নেওয়ায় তরঙ্গিনী ভীষণ অবাক হয়ে যায়। কি করলেন আপনি? আপনি আমার ফোনটা দিন। আপনার বোন এখন আমার কাছে আছে। যেন কিছুই হয়নি এমনভাবে সম্রাট ফোনটা কানে ঠেকায়। বোনকে যদি বাঁচাতে চান তাহলে যা বলবো তাই করুন। বেশি স্মার্ট দেখানোর চেষ্টা করবেন না। বেশি স্মার্ট লোক আমার পছন্দ নয়। কি আপনি আপনি আমার বোনের সঙ্গে কি করছেন? আপনি ওকে ছেড়ে দিন বলছি। কাউকে ধরে রাখা আমার উদ্দেশ্য নয়। চিন্তা করবেন না, আপনার বোন ভালো থাকবে। আপনাকে কিছু কাজ দেওয়া হবে, আপনি যদি কাজগুলো করতে পারেন তাহলে আপনার বোন আপনার কাছে নিশ্চিন্তে পৌঁছে যাবে। আপনি কিন্তু জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি কিন্তু এক্ষুনি পুলিশের কাছে যাব। আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। তরঙ্গিনী গাড়ি খুলে বের হতে চাইলে সম্রাট ওর জ্যাকেটের মধ্যে লুকোনো ছুরিটা বের করে তরঙ্গিনীর হাতে টেনে দেয়। বেশ অনেকখানি গভীর ক্ষত সৃষ্টি হয়। এইভাবে হঠাৎ করে এতখানি কেটে যাওয়ায় তরঙ্গিনী যন্ত্রণায় আর্তচিৎকার করে ওঠে। বোনকে এভাবে চিৎকার করতে শুনে স্রোতস্বিনী ভয়ে কেঁপে ওঠে। বোন, কি হলো? তুই ঠিক আছিস তো? কি রে, তুই ঠিক আছিস তো? কি রে, বোন, কি হলো তোর? বলেছি না, বেশি স্মার্ট লোক আমার পছন্দ না। তবুও শুনবে না। আপনার বোন এখনো পর্যন্ত ঠিক আছে। যদি আপনি আমার মতো কাজ করতে না পারেন তাহলে আপনার বোন কিন্তু ঠিক থাকবে না। না হলে ওর কি হবে তার গ্যারান্টি আমি দিতে পারছি না। You swine! I will kill you! I will kill you! আমার বোনের যদি কিছু হয়। গালাগালি দিয়ে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনার বাড়ির দারোয়ানের কাছে আপনার বোনের রক্ত লাগা একটা কাপড় পাঠাচ্ছি। চাইলে আপনি সেটা টেস্ট করিয়ে দেখতে পারেন আপনার বোনের না অন্য কারোর। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমাকে কিডন্যাপ করেছেন? আমি বাড়ি যাব। I wanna go home. I wanna go home. সম্রাট কিছু না বলে ফোন স্পিকারে দিয়ে এক হাত দিয়ে তরঙ্গিনীর মুখ চেপে ধরে, অন্য হাতে দক্ষভাবে গাড়ি চালাতে থাকে। কাজের সময় বেশি চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ নয়। আপনি কেন আমার বোনকে কিডন্যাপ করেছেন? আপনি কি চান? টাকা চাই আপনার? কত টাকা চাই বলুন, আমি সব দেব। দয়া করে আমার বোনের কোনো ক্ষতি করবেন না। স্রোতস্বিনীর বাড়ির সামনে দিয়ে সম্রাট গাড়ি চালিয়ে যাচ্ছিল। ও তরঙ্গিনীর হাত থেকে বের হওয়া রক্ত একটা কাপড়ে মুছে ওই জামাটা রাস্তার বাইরে ফেলে দেয়। রাস্তায় একজন অপেক্ষা করছিল। ও কাপড়টা নিয়ে একটা প্লাস্টিকে ভরে সেটা একজন দারোয়ানের কাছে দেয়। এইভাবে একটা প্যাকেট ধরিয়ে দেওয়ায় দারোয়ান কিছু বুঝতে না পেরে হতবাক হয়ে যায়। আপনার বাড়ির গার্ডের কাছে কাপড়টা পৌঁছে গেছে, দেখে নেবেন। আপনি কি চান? আপনি কি চান বলুন। আপনি যা চান আমি সব দেব। প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। কালকে আপনি 4টে ফাইল নিয়েছিলেন, ওই ফাইলগুলো আমার লাগবে। ফাইল? কোন ফাইলের কথা বলছেন আপনি? কোন ফাইলের কথা বলছি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি কোনো ফাইল নিইনি। আবার সম্রাট তরঙ্গিনীর হাতে ছুরিটা টেনে দিলে তরঙ্গিনী আবার যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তরঙ্গিনীর আবার কিছু হয়েছে বুঝতে পেরে স্রোতস্বিনী ভয়ে কেঁদে ফেলে। বিশ্বাস করুন, ওই ফাইলগুলো আমার কাছে নেই। আমি সত্যি বলছি, ওগুলো আমার কাছে নেই। কোথায় আছে ফাইলগুলো? আরেকজন লোক আমার সঙ্গে এনজিওতে ছিল, ওনার নাম বিদ্যুৎ। ওনার কাছে ওই ফাইলগুলো আছে। ফাইলগুলো আমার কাছে দিয়ে যান। কিন্তু আমি কেমন করে ফাইলগুলো দেব? উনি একজন পুলিশ অফিসার, আমি ওনার থেকে কি করে ফাইলগুলো নেব? কাল ঠিক 11টার সময় আমার একজন লোক ময়দানে অপেক্ষা করবে। আপনি ফাইলগুলো নিয়ে 11টার সময় ওখানে পৌঁছে যাবেন। দেখুন, আমি আবারও বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, ফাইলগুলো আমার কাছে নেই। ফাইলগুলো বিদ্যুৎ বাবুর কাছেই আছে। এইসব আমার ভাবনা নয়। আপনার বোন
আমার কাছে আছে, মনে রাখবেন। বোনকে যদি বাঁচাতে চান তাহলে যেটা বললাম সেটাই করবেন। ফাইলগুলো আপনাকে এনে দিলে আপনি আমার বোনকে ছেড়ে দেবেন? হ্যাঁ, বলুন, আপনি তাহলে ওকে ছেড়ে দেবেন? আগে ফাইল, তারপরে কথা। সময় কাল সকাল 11টা, ময়দান। স্রোতস্বিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মোবাইলটা সম্রাট গঙ্গার মধ্যে ফেলে দেয়। তরঙ্গিনী আবার বাইরে পালানোর চেষ্টা করলে ও মেয়েটার ক্ষতের জায়গাটা চেপে ধরে। যন্ত্রণায় মেয়েটার মুখ লাল হয়ে আসে, ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে, ও চিৎকার করে ওঠে। বেশি নাটক না আমার একেবারেই পছন্দ নয়। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। বাধ্য হয়ে থাকবে, ভালো থাকবে। আর যদি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার কি অবস্থা হবে তুমি ভেবেও পাবে না। যন্ত্রণায় তরঙ্গিনী চিৎকার করছে, কিন্তু কালো কাছে থাকা গাড়িতে ওকে কেউ দেখতেও পাচ্ছে না, আর ওর কথাও কেউ শুনতে পাচ্ছে না। স্টিয়ারিংয়ে নির্বিকারভাবে বসে সম্রাট গাড়ি চালাচ্ছে যেন কিছুই হয়নি। গাড়িটা হাইওয়ে ধরে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। বাড়ি ফিরতে একদম ইচ্ছা করে না বিদ্যুতের। বাড়ির সকলের সহানুভূতিপূর্ণ দৃষ্টি, প্রতিবেশীদের কৌতূহল দেখে ওর বিরক্ত লাগছে। তার উপর নূপুরকে নিয়ে চলা তির্যক কুরুচিপূর্ণ মন্তব্য ওর একেবারেই ভালো লাগে না। ও আয়নাকে ফোন করে। আয়না ঘুমিয়ে পড়েছিল। 2-4 বার রিং হওয়ার পর ও কল রিসিভ করে। বল। আয়না, তোর জিমের চাবিটা কোথায় রে? হ্যাঁ? তোর জিমের চাবি কোথায় আছে? এই ভাই, তুই মাঝরাতে জিমের চাবি নিয়ে কি করবি? বাড়ি যাব না, অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। তুই অত কথা না বলে চাবি কোথায় আছে বল। বিদ্যুতের মনের অবস্থা বুঝে আয়না এবার উঠে বসে। সত্যিই তো, ছেলেটা সেই দুপুর থেকে কোথায় আছে কোনো খবর পায়নি। বিদ্যুৎ ইন্টেলিজেন্স ব্যুরোর একজন গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদের তুলনায় ওর মানসিক স্থিরতা, বুদ্ধিমত্তা বহুগুণ বেশি। কিন্তু সব কিছুর পরেও ও তো একজন মানুষ। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে যাকে ভালোবেসেছিল, যার সঙ্গে পরের দিন ওর বিয়ে হওয়ার কথা ছিল, সেই নূপুরকে ও নিজের হাতে মেরেছে। ওর মনের যে কীরকম অবস্থা হতে পারে সেটা একমাত্র বিদ্যুৎ নিজে ছাড়া কারোর পক্ষেই কল্পনা করা সম্ভব নয়। তুই ওখানে গিয়ে কি করবি? দেখ, ওখানে তো ঠিক মতো থাকার জায়গাও পাবি না। হ্যাঁ, আমার জিমে একটা রেস্টরুম আছে, কিন্তু ওখানে অত কষ্ট করে থেকে কি করবি ভাই? তুই এক কাজ কর, আমার বাড়িতে চলে আয়। আমি তোর বাড়িতেই যাচ্ছি। তুই আমাকে চাবি দিয়ে শুয়ে পড়বি, ওখান থেকে আমি জিমে চলে যাব। বিদ্যুৎ যে কেন ওর বাড়িতে থাকতে সংকোচ করছে সেটা আয়না জানে। ও যতই বলুক আর যতই জিমের মালিক হোক না কেন, যদি বিদ্যুৎ বা ঋতব্রত রাত্রিবেলা আয়নার কাছে আসে তবে সেটা পাড়ার লোকেরা ভালো চোখে দেখবে না। আর ওর 2 বন্ধু কখনোই এমন কিছু করে না যাতে ওর সম্মানে সামান্য হলেও আঘাত লাগতে পারে। আচ্ছা, ঠিক আছে, তোকে আর এতটা ঘুরে আমার বাড়িতে আসতে হবে না, তুই জিমেতেই আয়। আয়না, তোর সব কিছুতেই পাকামি বল। বলছি তো আমি তোর বাড়ি থেকে চাবি নিয়ে চলে যাব। তোকে এখন এই রাতে জিমে আর আসতে হবে না। আরে বাবা, বিদ্যুৎ বাবু যে আমাকে নিয়ে বিশাল কেয়ার করছেন দেখছি। ঠিক আছে, কেয়ারিং করার বদলে আমাকে না হয় 2টো ডাম্বেল কিনে দিস যা। এবার আপাতত জিমেতে আয়, আমি ওখানেই যাচ্ছি। কিন্তু তুই আসবি কি করে? তোর বাইকটা তো আমার কাছে আছে, আর আমার বাইক বাড়িতে। আরে বিকালে আমার একটু কাজ ছিল, তোর বাইকটা এখন আমার কাছেই আছে। আয়না যে ওকে একা ছাড়বে না সেটা বিদ্যুৎ খুব ভালো করেই বুঝতে পেরেছে। তবুও সে কিছু বলে না। ও জানে ওর পরিবার ছাড়া যদি কেউ ওর পাশে নিঃশর্তে থাকে সে হলো ওর এই 2 বন্ধু। আয়না জিমেতে এসে বিদ্যুৎ দেখে ওখানে শুধু আয়না নেই, ঋতব্রতও অপেক্ষা করছে ওর জন্য। টেবিলে 3 কাপ কফি আর বিস্কুট রাখা আছে। আয়না, কি করেছিস তুই? তোর কি দরকার ছিল ঋতুকে বলার? আরে ভাই, আমি বলিনি, তোর এই বন্ধুটার নাকটাই বড়। ও শুকে শুকে এখানে চলে এসেছে দেখ। মানে ঋতু, তুই কি করে জানলি আমি এখানে আসব? তুই আমার মোবাইল হ্যাক করেছিস নাকি? হ্যাঁ, করতে পারলে তো খুব ভালোই হতো, কিন্তু তোদের মোবাইল হ্যাক করা অলমোস্ট অসম্ভব। তাহলে তুই কেমন করে জানলি যে আমি এখানে আসব?
এইবার বিদ্যুতের কাঁধে হাত রাখে ঋতব্রত। তুই যে আজকে বাড়ি যেতে পারবি না সেটা আমি জানতামই, তবুও আমি দাদাকে ফোন করেছিলাম। দাদা বলল তুই এখনো বাড়িতে যাসনি, রইল বাকি আমার আর আয়নার বাড়ি। আমার বাড়িতে বাবা মা ঠাম্মা আছে, ওদের প্রশ্নের সামনে তোর দাঁড়াতে ভালো লাগবে না, তাই পড়ে রইল আয়না। ওকে ফোন করলাম, ও বলল তুই জিমে আসছিস, তাই আমিও এখানে চলে এলাম। আচ্ছা, বাট তোদের এখানে আসার কি দরকার ছিল? তোরা তো বাড়িতেই থাকতে পারতিস। হ্যাঁ, সেটা থাকলে তো খুব ভালোই হতো। আরে বাবা, সবসময় তো বাড়িতেই থাকি। নে তুই কফি খা। তাছাড়া কতদিন আমরা এইভাবে একসঙ্গে কফি খাইনি বলতো? আগে কত রাতে বেরিয়ে যেতাম, আর আয়নাও তো প্রত্যেকবার আমার নামে দোষ চাপিয়ে দিত। এই কি বললি তুই? আমি তোর নামে দোষ চাপিয়ে দিতাম? তা তুই কোন ভালো কাজ করেছিস রে, যে কারণে তোকে দোষ না দিয়ে ভালো কথা বলবো? দেখ, একে বলে পায়ে পা দিয়ে ঝগড়া করা। যতই জিমের ট্রেনার হোক না কেন, ঝগড়া করার অভ্যাস তো আর যাবে না তোর। সত্যি এখন কফিটা পেয়ে বেশ ভালো লাগছে বিদ্যুতের। ও বিস্কুট আর কফি খেতে শুরু করে। প্রায় সারাদিন না খেয়ে থাকার পর এই কফি আর বিস্কুট খেতে বেশ ভালো লাগে ওর। ওরা দুজন যে নিজেদের মধ্যে ইচ্ছে করে ঝগড়া করছে, মানে সেটা যে ওকে একটু ভালো লাগানোর জন্য, সেটা বিদ্যুৎ বুঝতে পেরেছে। কোনো লিডে পৌঁছতে পেরেছিস তুই? ঋতব্রত বিদ্যুৎকে আরও প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আয়না ওর কাঁধে হাত রাখে। ঋতব্রত ঘাড় ঘুরিয়ে আয়নার মুখের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে আছে স্পষ্ট ভর্ৎসনা। তুইও না ঋতো? আরে বাবা, ও তো সারাদিন বাইরে বাইরে ছিল, কাজ করছিল। মানে তুই সিরিয়াসলি বুঝতেই পারছিস না ও কিরকম হেকটিক সিচুয়েশনের মধ্যে ছিল? এখন আবার কাজের কথা কেন বলছিস? ছাড় না ভাই, ওসব কথা তো হতেই থাকবে। বিদ্যুতের কথা ভেবে খারাপ লাগে ঋতব্রতর। সত্যি তো, ছেলেটাকে কোথায় একটু শান্তি দেবে তা না, ও এসব প্রশ্ন করছে। তার থেকে বরং একটু বিশ্রাম নিক, তারপর তো আবার সেই অপরাধীদের পিছনে পড়ে থাকবে ও। অন্যান্য কেসের সমস্যার সমাধান না করে এই ছেলে কিছুতেই শান্তি পায় না। সেখানে তার নিজেরই প্রেমিকা যখন এইভাবে মারা গিয়েছে, তখন ও যে রহস্যের সমাধান না করে কিছুতেই ছাড়বে না, সেটা ওরা খুব ভালো করেই জানে। তাই আর এই বিষয়ে কোনো কথা বাড়ায় না। কফি শেষ হয়ে গেলে বিদ্যুৎ উঠতে যায়। এমন সময় ওর দাদার নাম্বার থেকে ওর ফোনে কল ঢোকে। এই ভাই, তুই কি এখন জিমে আছিস? দাদা যে এখন কতখানি চিন্তায় আছে সেটা বিদ্যুৎ জানে। ও কতখানি কষ্টে আছে সেটা যাতে না কেউ বুঝতে পারে, তাই নিজেকে ওর স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। কিন্তু ওর দাদা যে ওর মুখ দেখেই সব বুঝতে পারে, সেটা জেনে বিদ্যুৎ অন্তত ওর দাদার সামনে আর ভালো থাকার অভিনয়টা করে না। হ্যাঁ, এখানেই আছি, চিন্তা করো না। আমার সঙ্গে ঋতু আর আয়না দুজনেই আছে। এই দুই বন্ধু কাছে থাকলে ওরা যে বিদ্যুৎকে সামলে নেবে সেটা ভালো করেই জানে নির্মল। তাই হাজারো চিন্তার মধ্যে একটুখানি স্বস্তির শ্বাস ফেলেও। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে ওখানেই থাক। তবে কালকে কিন্তু একবার আসিস, মা ভীষণ চিন্তা করছিল। আর হ্যাঁ, ভালো কথা, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, এই তো কফি আর বিস্কিট খেলাম, ঋতু দিল। ওই ছেলেটার মাথায় কিচ্ছু নেই, এই রাত্রিবেলা কফি আর বিস্কিট খাওয়াচ্ছে। ঠিক আছে, যা খাবার খেয়েছিস, তবে কালকে আসার কথা বলিস না কিন্তু। মা খুব চিন্তা করছে, তোকে দেখার জন্য অপেক্ষা করে আছে। না দাদা, ভুলিনি, ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, ঘুমা, আর রাত জাগিস না কিন্তু। আচ্ছা। নির্মল ফোন রেখে দিলে বিদ্যুৎ ওর কাছে থাকা ফাইলগুলো ঘরে রেখে আসে। ও ভেবেছিল এই ফাইলগুলোতে কী লেখা আছে সেটা দেখবে, কিন্তু আজকে আর ওর এসব কিছু দেখতে ভালো লাগছে না। ভীষণ ক্লান্ত লাগছে ওর। ও জিমের রেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে। তারপর মোবাইল বের করে একভাবে নুপুরের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। বাইরে রিসেপশন এরিয়ায় আয়না আর ঋতব্রত বসে আছে। ওরা দুজন গভীর সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে এই ঘরের দিকে তাকিয়ে রয়েছে। ওরা চাইলে বিদ্যুতের কাছে এখন যেতেই পারে, কিন্তু যায় না। ছেলেটার যেরকম মানসিক অবস্থা, তাতে ওকে একটুখানি একা থাকতে দেওয়া ভীষণ প্রয়োজন। তাছাড়া ওদের মন বলছে সামনে অনেক কিছু অপেক্ষা করছে। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।